আরে আরে, ব্যাপার কি? এই তো গোপাল দাদার কথা ভাবতে ভাবতে এই সাক্ষাৎ গোপাল দাদা এসে হাজির। বটে, তাহলে আমার কথা ভেবেই এমন মুষড়ে পড়লে? মুষড়ে কি আর এমনি এমনি পড়েছে? আমরা যা জ্বালায় পড়েছি সে আমরাই জানি। কিরকম কিরকম একটু খুলে বলো দেখি। খোলাখুলি আর কি আছে, বীজ কেনার পয়সা নেই, তাই চাষ কি করে করব? হ্যাঁ, সে কি? তবে আর কি বলছি, যা কিছু বাঁচিয়ে রেখেছিলাম তাও তো মন্ত্রীমশাই খাজনা হিসেবে নিয়ে নিলেন। তা তোমাদের যে এমন বিপদ সেটা মহারাজের কানে তুলেছ, নাকি নিজেরাই মনে মনে গুমড়াচ্ছ? সে কি আর বলিনি, দল বেঁধে গেছিলাম সবাই। তা মহারাজ কি বললেন? কি আবার বলবেন, আমাদের কথা কানেই তুললেন না। উল্টে মন্ত্রীমশাই সিপাই দিয়ে রেড়ে করে তাড়িয়ে দিলেন। তুমি এখন ভরসা গোপাল দাদা, তুমিই ভরসা। দেখো না, কোনোভাবে যদি মহারাজের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায়। আমি আর কি করব? মহারাজ যদি একবার না বলেন তবে তাকে হ্যাঁ করাই কি করে? তবে কি কোনো উপায় নেই? না না, একেবারেই যে কোনো উপায় নেই তাও বলা যায় না। তাহলে তাহলে তুমি আমাদের একটু আশা দিচ্ছ তো গোপাল দাদা? হ্যাঁ হ্যাঁ, কথাতেই তো আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তাই আশা ছেড়ো না, দেখি কি করা যায়। বাহ 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 বাহ। আজ সকাল থেকেই মনটা কেমন ফুরফুর ফুরফুর করছে। আর ওইদিকে দেখুন মহারাজ, মন্ত্রী মশাই কেমন গুনগুন 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 করছে। আরে আরে, তাই তো। রোজ সকালে ঘুম থেকে উঠে আমি বলে যাই, সারা জীবন আমি ভালো মানুষ হতে চাই। দেখো গোপাল দেখো, আরে মন্ত্রীকে দেখে কিছু শেখো। সত্যি সকাল সকাল ভক্তিভাব যেন একেবারে ঝরঝর করে ঝরে পড়ছে। হ্যাঁ, অনেকের মুখে মুখে শুনেছি, আজ মন্ত্রী মশাইকে দেখে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিলে? এই কি মিলালে? ওই ওই যে লোকে বলে অতি ভক্তি চোরের লক্ষণ। দেখেছেন মহারাজ, ভালো কিছু করলেই টেকো গোপাল কেমন পেছন থেকে ল্যাং মারে। না 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 না, এটা ঠিক নয়। আহ, মন্ত্রী গলা তো নয়, যেন কোকিল ডাকছে। ঠিক ধরেছেন মহারাজ, উনি তো বসন্তের কোকিল। উমা, কোকিল আমার সঙ্গে কি মিল? না 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 না, কোনো মিলই নেই। দেখবেন উনি ঠিক ঝোপ বুঝে কোপ মারবেন। তবে একটা কথা ঠিক মহারাজ। কোন কথাটা বলো তো? আমার না আজকাল কেমন পাখি হয়ে উড়ে যেতে ইচ্ছে করে। এই মরেছে, এ আবার কেমন ইচ্ছে? হ্যাঁ, তাই তো, পাখি হবে সে কি কথা? পাখি মানে ওই তো, এই হয় কাঠ ঠোকরা, না হলে হাঁড়ি চাচা। তুমি না হয় উড়বে, কিন্তু গোপাল? গোপালও উড়বে মহারাজ। দূর, তাই আবার হয় নাকি? কেন হবে না মহারাজ, মোটা ভীমরুলের মতো উড়বে। যা না উড়বে তার থেকে বেশি ভোঁ ভোঁ করবে। বটে, আমাকে নিয়ে মস্করা? দাঁড়াও, মস্করা করা বের করছি। কি হলো গোপাল, আবার কি বিড়বিড় করছো? না না, ওই কথায় কথায় মনে পড়ে গেল। ওহ, আবার কি মনে পড়লো? না মানে ওই পশু পাখির প্রতি আমার যে প্রেম, সেটা বোধহয় আপনারা জানেন না। সেটাই মনে মনে ভাবছিলাম আর কি। তাই নাকি? কই, এটা তো আগে শুনিনি। আহা, এমন প্রেম তো অতি বিরল মহারাজ। না না, টেকোটার মতলব ভালো ঠেকছে না। বেটা এই তালে আবার কিছু কামিয়ে নেবার চেষ্টা করছে না তো? আহা হা হা হা, এমন পশু প্রেমিক আর কজন আছে? না 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 না, আনন্দে আমার চোখে না জল এসে যাচ্ছে। থাক মহারাজ থাক, এক্ষুনি আবার সব জল একসঙ্গে ফেলে দেবেন না। গোপালকে চেনেন না মহারাজ, আপনাকে একেবারে চোখের জলে নাকের জলে করে দেবে। কই গো গিন্নি, আরে রোদ থেকে তেতে পড়ে এলাম, দাও একটু জল বাতাসা দাও। বলি এমন কি রাজকার্য করে এলে শুনি, যে আমাকে একেবারে জল বাতাসা নিয়ে ছুটোছুটি করতে হবে? না না, এখনো তেমন কিছু করিনি বটে, তবে এবার করব। এই তো প্রতিদিন সাত তাড়াতাড়ি মহারাজের কাছে ছুটে ছুটে যাচ্ছ, তাতে হচ্ছেটা কি?
এই রে, কি আবার হবে? বলছি মহারাজ কি তোমাকে দেখেই আহ্লাদে আটখানা হয়ে তোমার মাইনে বাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, আহা, তাই আবার হয়? মহারাজ কি অত সহজে ঘাড় পাতবেন? জানি তো তোমার মুরদ আমি ভালো করেই জানি। আমার যত হম্বিতম্বি সব এইখানে, কি তাই তো? সবই যখন জেনে গেছো তখন আমি আর কি বলবো। তবে একটা কথা শোনো, আবার কি কথা? সব সময় নিজের কথা না ভেবে মাঝে মাঝে অন্যদের কথাও একটু ভাবতে হয়, আর তাতে অনেক বেশি আনন্দও পাওয়া যায়। সেটা কি গাঁটের কড়ি খরচ করেই ভাবতে হয়? হ্যাঁ, আহা, লাগে করি দেবে কৃষ্ণচন্দ্র, তুমি ঘাবড়াচ্ছ কেন? ওগো এইসব কি অলক্ষণে কথা বলছো বলো তো? আচ্ছা তোমার কি একটু জ্ঞান গম্যি হবে না? কি হয়েছে আর কি হয়নি সেটা তুমি ঘরে বসেই দেখতে পাবে গিন্নি, একটু সবুর করো। কই, এত বেলা হয়ে গেল, এখনো তো গোপালের কোনো দেখা নেই। আগেই বলেছিলাম মহারাজ, বেটা আপনাকে একেবারে চোখের জলে নাকের জলে করে ছাড়বে। হ্যাঁ মহারাজ, ওই পশু পাখির প্রতি ওই প্রেম টেম বলে ও আপনার মাথাটা ঘুরিয়ে দিয়েছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, ওর কথা ভেবে ভেবে শুধু শুধু সময় নষ্ট করবেন না। আমার মনে হয় ওই পশু পাখির দোহাই দিয়ে গোপাল নিশ্চয়ই কোথাও পালিয়ে গেছে। হ্যাঁ, পালাবে কোথায়? বেটাকে ঠিক ধরে আনবো। ওই ধরে ধরেই তো আপনি এত ধরিবাজ হয়ে গেছেন মন্ত্রী মশাই। এই তো গোপাল এসে গেছে। শুধু ধরবো বলেছি, তবু ধরিনি, তাতেই এসে গেছে। কিন্তু ব্যাপার কি গোপাল, আজ যেন তোমায় কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। কি বলবো মহারাজ, মনে সুখ না থাকলে যে শরীরেও তার ছাপ পড়ে। আহা, হিয়ালি ছেড়ে আসল কথাটা বলো দেখি। আসল কথা কিছু থাকলে তবে তো বলবে, ওর তো পুরোটাই নকল। না 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 না, আমরা নিজেদের মধ্যে কথা চালাচালি করলে গোপাল কি করে বলবে? আমি আর কি বলবো মহারাজ, আমার বিড়ালটাই তো কিছু বলতে পারছে না। এই রে, এর মধ্যে আবার বিড়াল এলো কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, এই বিড়ালের ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। আগে ওই পশু পাখির প্রতি আমার ভালোবাসার কথা তো আগেই বলেছি মহারাজ। সে তো বলেইছ, কিন্তু তার সঙ্গে বিড়ালের কি সম্পর্ক? মাছ খেতে গিয়ে আমার পোষা বিড়ালটার গলায় কাঁটা ফুটেছে মহারাজ। হ্যাঁ, সে কি কাণ্ড! ওসব গাল গপ্পে কান দেবেন না মহারাজ, বেড়াল নয়, সব গোপালের চাল। এমন কথা মন্ত্রী মশাই বলতেই পারেন। সে কি পারেন বুঝি? কারণ জীবনে উনি নিজেকে ছাড়া তো আর কাউকেই ভালোবাসলেন না। মাঝে মাঝে অবশ্য আমারও এরকমই মনে হয়। বটে, দাঁড়া, একবার বাগে পাই, তারপর তোকে আচ্ছা করে বাজিয়ে দেব। এখন বিড়ালটাকে কি করে সুস্থ করে তুলবো তাই ভেবে ভেবেই আমার রাতের ঘুম উড়ে গেছে মহারাজ। না না না, তুমি আজই কিছু মোহর নিয়ে যাও, বিড়ালটাকে তো আগে সুস্থ করা দরকার। আপনি যেমন বলবেন তেমনই হবে মহারাজ। যা ভেবেছি ঠিক তাই। বেটা এই ফাঁকে কিছু মোহর গেঁড়িয়ে নিল, তবে আমিও দেখছি বেড়াল দেখিয়ে গোপাল কত দূর বাড়তে পারে। কই গো গিন্নি, নাও নাও নাও, ভালো মন্দ একটু রান্না করো দেখি। কি আর রান্না করব? এনে দিয়েছো কিছু? হ্যাঁ, আরে কি চাই বলো, এই যে একেবারে সাজিয়ে এনেছি। ওমা, সে কি গো? বলি চুরি করেছো নাকি ডাকাতি? আরে আরে এসব কি বলছো গিন্নি, খামোখা চুরি ডাকাতি করতে যাব কেন? হ্যাঁ, তাহলে এত কেনাকাটা তুমি করলে কি করে? আরে বাবা, আমার বিড়ালের গলায় কাঁটা ফুটেছে, যত্ন করতে হবে না? এসব কি বলছো তুমি? আমাদের আবার বিড়াল কোথায়? বিড়ালও আছে, বিড়ালের গলায় কাঁটাও আছে।
মনে হচ্ছে মাথাটা এবার পুরোপুরি খারাপ হয়ে গেছে, পুরোপুরি খারাপ। আমার নয়, মাথা তো আমি মহারাজের খারাপ করব গিন্নি। সে আবার কি? ওই বিড়ালের নাম করে কয়েকদিন পায়ের উপর পা তুলে খেয়ে তো নি। এরপর যদি মহারাজ সত্যি সত্যি লোক পাঠিয়ে বেড়ালের খোঁজ নেন? আরে বাবা, আশেপাশে কি আর বিড়াল কম পড়েছে? ধরে দেব না হয় একটা। একটা বেড়াল কি বলছো গো গোপাল দাদু? কটা লাগবে খালি বলো না। 5টা 10টা জটা লাগবে এনে দেবো। কিন্তু অত বিড়াল নিয়ে দাদু করবেটা কি? এটা তোর দাদুই জানে। না না, বিড়াল নয়, বিড়াল নয়। দিদাকে বরং বল জমিয়ে রান্না করতে, একসঙ্গে বেশ চড়ুই ভাতি হবে। সেটাই ভালো, অনেকদিন না দিদার হাতে ভালো মন্দ খাইনি। ও দিদা, বলো না কি খাওয়াবে আমাদের? না না, আমরা কিচ্ছু বলবো না। দিদা আদর করে যা খাওয়াবে তাই খাবো। তবে বিড়াল না লাগলেও ইঁদুর লাগতে পারে, তাই তোরা একটু তৈরি থাকিস। যা, আমার তো সব কেটে গেল। তাই তো, ছিল বেড়াল হয়ে গেল ইঁদুর। এই ছিঁচকে দুটোর জন্যে অপেক্ষা করতে করতে গা হাত পা টন টন করতে শুরু করে দিল। এতক্ষণ তো শুধু হাত পা টন টন করছিল। একে তো দেরি করে এসেছিস, তার উপর ফাজলামি করছিস। আমরা আবার ফাজলামি করলাম কোথায় মন্ত্রী মশাই? যেটা সত্যি সেটাই তো বললাম। বেশ বেশ, এখন খবরটা কি সেটা বলতো। খবর আবার কি, কাঁটা তো দূর, বিড়ালই নেই। বিড়ালের বদলে গোপাল দাদাই মাছ সাটাচ্ছে। হ্যাঁ, তার মানে মহারাজের কাছ থেকে মোহর গেঁড়িয়ে মৎস্যব হচ্ছে। তা মৎসব একটা হচ্ছে বটে। আপনিও একটা এরকম মৎসবের ব্যবস্থা করুন না। এটা অবশ্য তোরা মন্দ বলিসনি, তবে তার আগে গোপালের হাল বেহাল করতে হবে। সেই কখন থেকে হনটন করে যাচ্ছি, তবু গোপালের কোনো পাত্তা নেই। গোপালের জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবেন না মহারাজ। তার মানে? মানে আর কি, গোপাল আর কবে ঠিক সময় এসেছে মহারাজ? এটা কিন্তু মন্ত্রী মশাই একেবারে ঠিক কথা বলেছেন। হ্যাঁ, চিরটা কাল তো আপনাকে টুপি পরিয়েই চালিয়ে দিল, এবারেও পরিয়েছে। সে আবার কি, আবার টুপি পরিয়েছে? তবে আর কি বলছি মহারাজ, বেড়ালের গলায় কাঁটা বলে আপনার মোহর নিয়ে সোজা হাঁটা দিয়েছে। তাই নাকি? পড়াচ্ছি টুপি, আজ আসুক একবার। খুঁচিয়ে খুঁচিয়ে যদি ওর বেড়ালের খবর না নিয়েছি, তো আমার নামও কৃষ্ণচন্দ্র নয়। তাহলে অন্য নাম ভাবা শুরু করে দিন মহারাজ। তুমি কি কিছু বললে মন্ত্রী? কি আর বলবো মহারাজ, আপনি এখানে চিন্তা করে করে হয়রান হচ্ছেন, আর ওদিকে দেখুন টেকো কোথায় ফুর্তি করছে। বলো কি, ফুর্তি করছে? এটা তো অতি গরিত অপরাধ মহারাজ। না 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 না, এসব আমি একেবারেই বরদাস্ত করব না। মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালো রকমই গরম করে দিয়েছি। এবার শুধু টেকোটা একবার সামনে আসুক, তাহলেই ওর টাকে ফসকা পড়ে যাবে। প্রণাম মহারাজ। সেসব তো ঠিক আছে, কিন্তু তোমার বিড়ালের কি খবর? কোন বিড়াল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, আমার বিড়াল, তাই তো? সে কি, বিড়ালের কথা বেমালুম ভুলে গেছিলে নাকি? না 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 না, তাই আবার ভুলতে পারি? সে যাই হোক, এখন একবার ওই কাঁটা শুদ্ধ বেড়ালটাকে মহারাজের সামনে হাজির করো দেখি। সে না হয় আনবো, কিন্তু কাঁটা তো আর নেই। তার মানে? বলেছিলাম না মহারাজ, সব গোপালের বানানো গল্প। গল্প নয় মহারাজ, গল্প নয়, সে এক অলৌকিক কাণ্ড। শুনি শুনি, কাণ্ডটা কি শুনি? আমি তো পশু প্রেমিক, তাই আমার বাড়িতে বিড়ালের সঙ্গে সঙ্গে ইঁদুরও থাকে। সে থাকতেই পারে, তাতে হয়েছেটা কি? বিড়ালের গলায় কাঁটা আটকানোর পরে ওই ইঁদুরের গলাতেও কাঁটা আটকালো।
আটকালো তো আটকালো, তাতে হলোটা কি? ওমা, কাটা আটকানোর যে কি কষ্ট সেটা তো ইঁদুরই বুঝেছিল মহারাজ। সে তো বুঝবেই, ইঁদুর বলে কি আর মানুষ নয়? হ্যাঁ, ইয়ে না মানে ওই আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর একদিন দেখি যে ইঁদুরটাই বিড়ালের মুখে ঢুকে কাটা বের করে দিল। ওহ, তাহলে তো বিড়ালের চিকিৎসার পুরো খরচটাই বেঁচে গেল। তাই বললে কি হয়, সে তো আমি পুরোটাই ওই ইঁদুরের পেছনে খরচ করে দিয়েছি মহারাজ। ওহ, তা বেশ করেছো। বিড়াল যা করে ইঁদুরের জন্য, না মানে আমারও না সব কেমন গুলিয়ে গেল। আরে ওঠো ওঠো, পড়ে পড়ে ঘুমোলে হবে? রাজসভায় যেতে হবে না, ওঠো। না 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 না, আমি এবার কয়েকদিন আর রাজসভায় যাব না। ও মা, সে কি কথা? রাজসভায় যাবে না? তাই আবার হয়? খুব হয়, শরীর খারাপ হলেই হয়। হ্যাঁ, তোমার আবার কিসের শরীর খারাপ? কেন, গলায় কাঁটা ফুটলেই হয়। ঘুম থেকে উঠে কি সব উল্টো পাল্টা বকছো বলো তো? কোনো ভুল নেই, পুরোটাই ঠিক। কিরকম ঠিক শুনি? বিড়ালের শুশ্রূষার জন্যে মহারাজ যদি কয়েকটা মোহর দিতে পারেন, তাহলে আমার চিকিৎসার জন্যে থলি ভর্তি মোহর দেবেন। এটা তো তুমি খারাপ বলনি। সেই জন্যই তো বলছি, তুমি মহারাজকে গিয়ে খবরটা দাও আর মোহরের থলি নাও। সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই। বাবা, গোপাল যদি শের হয় তাহলে আমি সোয়া শের। এবার আমি গোপালকে টেক্কা মারবই মারবো। ব্যাপারটা কি হলো কিছুই তো বুঝতে পারছি না। কোন ব্যাপারটা মহারাজ? আহা, মন্ত্রীর গলায় কাঁটা ফুটে সে যে শয্যাশায়ী হয়ে গেল, সেটার কথাই বলছি। এই তো বৈদ্য, কেমন দেখলে মন্ত্রীকে? না 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 না, অবস্থা বেশ খারাপ। মানে ঠিক কতটা খারাপ? মানে সুস্থ হবার কোনো লক্ষণ নেই? সুস্থ হয়তো হবে, তবে মহারাজ কবিরাজি চিকিৎসায় একটু সময় লাগবে। সে লাগে লাগুক না, তাড়াহুড়োর কি আছে? না না না, মন্ত্রীকে যে করেই হোক তাড়াতাড়ি সারাতে হবে। মন্ত্রী মশাই গলা বলে কথা, সারতে তো একটু সময় লাগবেই। আমি অবশ্য জোরালো একটা পাচন দিয়ে এসেছি। মোহরকে মোহর গেল, কিন্তু মন্ত্রীর গলার কাঁটা তো বেরোলো না। আপনি আর কি করবেন, সবই মন্ত্রী মশাইয়ের কপাল। না না গোপাল, তুমি দেখো তো, যদি মানে কিছু একটা করতে পারো। বেশ বুঝতে পারছি এসব মন্ত্রীর কেরামতি, তবে এর উপযুক্ত দাওয়াইও আমার বেশ জানা আছে। আহা, আবার কি বিড়বিড় করছো বলো তো? না, বলছিলাম যে আপনি যদি আমার সঙ্গে একবার মন্ত্রী মশাইয়ের বাড়ি যান, তাহলে আমি একটা কিছু ব্যবস্থা করতে পারি মহারাজ। এ আবার এমন কি কথা, আমি নিশ্চয়ই যাব। আরে জলদি জলদি হাত চালাও, ঘরটাকে একেবারে চকচকে করে ফেলো। বলি বলি, এই করছো সেই করছো, এসব তো তোমার গলার কাঁটা সারাবার টাকা। আরে লাগে টাকা দেবে মহারাজ কৃষ্ণচন্দ্র, অত চিন্তা করছো কেন? এসব কিছু হলে লোকে যে চোখ কাটাবে সেটা বুঝতে পারছো না? এই মরেছে, তাহলে লোকে নজর দেবে বলছো? লোকে তো নজর দেওয়ার জন্যই বসে আছে গো। তাহলে আর কি করবে, ঘরের সামনে একটা ঝাঁটা আর জুতো ঝুলিয়ে বরং লোকের নজর কাটাও। আর যদি মহারাজ নিজে আসেন তোমার খবর নিতে? মহারাজের আসতে বয়ে গেছে, কোনো কিছুতেই আমার কিছু হবে না। ছোট কথা কানে ঢুকছে না তো? যখন বিপদে পড়বে তখন দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবো বই কি, ভগবান এই চোখ দুটো দিয়েছে সেটা তো দেখার জন্যই। হ্যাঁ, টের পাবে, এবার ঠিক টের পাবে। মহারাজের পয়সায় এইরকম নবাবি করা সব পার হয়ে যাবে। আরে আরে, এ কি অবস্থা? আরে
আরে মন্ত্রী যে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু কাঁটা বের করার উপায় আমার হাতের কাছেই আছে। তাহলে বলো সেই উপায়টা কি? আমার ইঁদুর বিড়ালের গলায় ঢুকে কাঁটা বের করেছে। এখন যদি ওই বিড়ালকে মন্ত্রী মশাইয়ের মুখে ঢুকিয়ে দেওয়া যায় তাহলেই। ও দারুণ দারুণ বুদ্ধি গোপাল, দারুণ। তাহলে তো ওই বিড়ালই কাঁটা বের করে আনবে। ওরে বাবা, না না, আমার গলার কাঁটা বেরিয়ে গেছে, আমার আর কোনো অসুবিধাই হচ্ছে না। কিন্তু একটা অসুবিধে যে রয়েই গেল মন্ত্রী মশাই। কিসের অসুবিধে? ওই যে আপনার গলার কাঁটা বের করার জন্য যে মোহর দিয়েছিলেন মহারাজ, তা যে এবার কড়াই গন্ডায় ফেরত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার কারসাজি আমি ধরে ফেলেছি মন্ত্রী। হ্যাঁ, ধরে ফেলেছেন? তাই মিথ্যে নাটক করে মোহর হাতানোর অপরাধে তোমাকে দ্বিগুণ মোহর ফেরত দিতে হবে। মরে যাব মহারাজ, এত বড় শাস্তি দেবেন না মহারাজ। গোপালও তো। এর মধ্যে গোপাল আবার কোথা থেকে এলো? কেন আসবে না মহারাজ? আমি যদি মিথ্যে কথা বলি তাহলে গোপালও তো তাই বলেছে, আর আপনার কাছ থেকে মোহর গেড়িয়েছে। আরে তাই তো, এটা তো আগে ভেবে দেখিনি। না না গোপাল, শাস্তি তো তাহলে তোমাকেও পেতে হবে। ক্ষমা করবেন মহারাজ, গোপাল দাদাকে নয়, শাস্তি যদি দিতে হয় তবে আমাদের দিন। কারণ গোপাল দাদা যা করেছে সব আমাদের মুখ চেয়েই করেছে। আমরা বীজ কিনতে পারি যাতে, তাই গোপাল দাদা আপনার কাছ থেকে কৌশল করে অর্থ আদায় করেছে। আপনি তো ওদের তাড়িয়েই দিয়েছিলেন মহারাজ, কিন্তু একবারও কি ভেবে দেখেছিলেন যে বীজ না কিনলে চাষ করবে কি করে? আর চাষ না করলে খাবই বা কি, আর খাজনাই বা দেব কি করে? হ্যাঁ হ্যাঁ, এইটা তো আমার বড় ভুল হয়ে গেছে। না না গোপাল, তুমি যা করেছো ঠিক করেছো। ওই মন্ত্রী আমাকে বিপথে চালিয়েছে। তাহলে মহারাজ, গোপালকে কি আপনি ছেড়ে দেবেন? আহা, আমার কথা ছেড়ে এখন না হয় শুধু নিজের কথাই ভাবুন মন্ত্রী মশাই। ওহ, তুমি আমাকে আচ্ছা অধর্মের হাত থেকে বাঁচালে গোপাল। কি আর করলাম মহারাজ? মানে কিছুই করনি বলছো? মানে মন্ত্রী মশাইয়ের গলার কাঁটা তো না হয় নামালাম, কিন্তু আপনার গলার কাঁটা মানে মন্ত্রী মশাই যে রই গেল মহারাজ। তুমি পারো বটে গোপাল। এই জায়গাটা সেফ লাগিতেছে। তাহলে ওইখানেই আমরা টাবু ফেলিয়া থাকিব। ইয়েস, এই মাঝি, নৌকাটা ওই পারে নিয়ে চলো। গিন্নি, আর কটা ভাত দিয়ে যাও তো। গিন্নি আবার গেল কোথায়? বলি ও গিন্নি, শুনতে পাচ্ছ? কি হয়েছে? আমার মাথা। কি বললে? ইয়ে মানে ওই মাছের মাথা, মাছের মাথা দিয়ে পুঁই শাকটা খুব ভালো রেঁধেছো গিন্নি। ও তাই বলো। বলছি কি, আমাকে আর একটু ভাত দাও না, পেটের ডান দিকটা একটু খালি খালি লাগছে। হ্যাঁ হ্যাঁ, সে বুঝতে পেরেছি। আমি আবার পেট একদম খালি রাখতে পারি না তো, পেট খালি থাকলেই বায়ু জমে, বুঝলে গিন্নি? দাঁড়াও, নাও নাও, হাঁড়িতে যত ভাত ছিল সব ঢেলে দিয়েছে, সব। ভালো করেছো গিন্নি। কি ভালো মানুষ রে বাবা। বলি, বিয়ের সময় যে বড় মুখ করে বলেছিলে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, এরকম বলেছিলাম নাকি আমি? কই, আমার তো মনে পড়ছে না। এখন আমি খাবো কি? সব ভাতই যে তুমি খেয়ে নিলে। পেট পুরো ভরে গেছে, বুঝলে? উঠলাম গিন্নি, তুমি দুপুরে দুটো মুড়ি খেয়ে নিও, খালি পেটে থেকো না যেন। আমার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি নিজের চিন্তা করো। খেতে খেতে যেদিন ভুঁড়িখানা ফটাস করে ফেটে যাবে সেদিন বুঝবে। হ্যাঁ, আমার ভুঁড়ি ফাটলে তোমার মাছ মাংস খাওয়া সব শিখেই উঠবে, এই বলে দিলাম। যত সব।
আহ এই তো ভোলা ময়রার দোকানের মাখা সন্দেশের গন্ধ। ভোলা ময়রা, ভোলা ময়রা, কি হলো গোপাল, ডাকাডাকি করছো কেন? সন্দেশ পাকাচ্ছ বুঝি? হ্যাঁ গোপাল, গন্ধ পেয়েছো নিশ্চয়ই। সে আর বলতে, তুমি সন্দেশে পাক দিলে গোটা কৃষ্ণনগর রাজ্যটা যে তোমার সন্দেশের গন্ধে মৌ মৌ করে। কই দাও তো, আমাকে মাখা সন্দেশ দাও। আজ সন্দেশ খেয়ে তবে রাজসভায় যাব। দিচ্ছি গোপাল, দিচ্ছি। এই নাও, এই নাও। আরো দাও, আরো দাও। হ্যাঁ, এই নাও, এই নাও। আরো দাও, দাও দাও দাও। আর তো নেই, সব সন্দেশ শেষ। যা, কি যে করো না, একটু বেশি করে বানাতে পারো না? না, এদিকে আজও আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল। আমি চলি। হ্যাঁ, আরে সন্দেশের পয়সাটা তো দিয়ে যাও। পয়সা? পয়সা তো নেই, পয়সাও শেষ। তোমার সন্দেশের মতো। হ্যাঁ, ভয় পেও না ভোলা ময়রা, রাজসভা থেকে ফেরার পথে আরো 1 কিলো মাখা সন্দেশ নিয়ে তবে বাড়ি ফিরবো। তখন সব পয়সা একেবারে শোধ করে দিয়ে যাব। চলি। গোপাল বলে কি, হ্যাঁ, এক কড়া মাখা সন্দেশ খেয়েও পেট ভরেনি। হ্যাঁ, আবার বলে কি না বাড়ি যাওয়ার সময় আরো 1 কিলো সন্দেশ নিয়ে যাবে। বাবা রে বাবা, হ্যাঁ, গোপাল মানুষ নাকি রাক্ষস? হ্যাঁ, তাই এটা আবার কোন আনন্দের রাজ জ্যোতিষী? আগে মহারাজ, আমার গরুর একসঙ্গে 2টো বাছুর হয়েছে। সেই আনন্দে আমি আজ রাজসভায় রসগোল্লা নিয়ে এসেছি সবাইকে খাওয়াবো বলে। বাহ বাহ, গরুর বাছুর হয়েছে সেই আনন্দে রসগোল্লা? তাহলে তোমার বাচ্চা হলে তুমি বুঝি আমাদের মাংস ভাত খাওয়াবে? মন্ত্রী, তুমি না সত্যি। রসগোল্লার গন্ধ নাকে গেল বলে মনে হলো। এই তো, আমি ঠিক ধরেছি, ঠিক ধরেছি, ঠিক ঠিক ঠিক। বাচ্চা কাঁদে ভ্যা ভ্যা, বুড়ো হাসে ফিক ফিক। বাহ বাহ বাহ, দারুণ ছন্দ মেলালে তো সভাকবি। তা গোপাল, তোমার নাক তো দেখছি বড় শক্তিশালী। আগে পিঁপড়ে আর গোপাল ভাঁড়ের মধ্যে মিল কোথায় জানেন? কোথায়? দুজনে এই মিষ্টির গন্ধ 100 মাইল দূর থেকেও শুকে নেয়। তা আজ রাজসভায় রসগোল্লা কোন আনন্দে রাজ জ্যোতিষী? আমার 2টো বাছুর হয়েছে গোপাল, সেই আনন্দে। তোমার নয় রাজ জ্যোতিষী, বলো তোমার গরুর 2টো বাছুর হয়েছে। হ্যাঁ, বাহ বাহ বাহ, এ তো বড় খুশির খবর। কই দেখি রসগোল্লাগুলো এই মিষ্টির ভাগ ঠিক মতন পড়েছে কিনা। মিষ্টির ভাগ তো ঠিক আছে। দাঁড়ান, আবার এবার দেখছি ছানাটা টাটকা কিনা। এবার কি দেখবে গোপাল? এবার দেখবো রসগোল্লাটা পুরো গোল কিনা। যা, এ কি করলে গোপাল? সবার জন্য আনা রসগোল্লা একাই শেষ করে দিলে। দেখি দেখি রসগোল্লার হাঁড়িটা দিন তো। হাঁড়ি নিয়ে কি করবে শুনি গোপাল? আগে দেখবো হাঁড়িতে ফুটো আছে কিনা। এই নিন, ধরুন। হাঁড়িটা আবার ফেরত দিলে কেন? ওটাও খেয়ে নাও। আগে পেট ভরে গেছে মন্ত্রী মশাই, আপনার খিদে পেলে আপনি খেতে পারেন এই মাটির হাঁড়িটা। পেটুক কোথাকার। গোপাল, এ তুমি কিন্তু বড় অন্যায় কাজ করলে। তুমি নিজের সঙ্গে সঙ্গে আমাদের ভাগে রসগোল্লাগুলো খেয়ে নিলে। ওই রসগোল্লাগুলো আমার পেটে যাবে বলেই আজ রাজসভায় এসেছিল মহারাজ। আহ, শান্তি। দেখেছেন মহারাজ, 1 হাঁড়ি রসগোল্লা খাওয়ার পরও গোপাল কি সুন্দর ভুঁড়ি ফুলিয়ে বসে আছে। মাঝে মাঝে ইচ্ছে করে গোপালের ভুঁড়ি মেরে ফাটিয়ে দিতে। যার যত রাগ সব আমার এই ভুঁড়ির উপর কেন বলুন তো? আমার ভুঁড়ি তো কারোর কোনো ক্ষতি করেনি। না না গোপাল, তুমি দিন দিন বড্ড পেটুক হয়ে যাচ্ছ।
এইভাবে চলতে থাকলে যে মহা বিপদ। কিসের বিপদ মহারাজ? আজ গোপাল নিজের ভাগে রসগোল্লার সঙ্গে সঙ্গে আমাদের ভাগের রসগোল্লাও খেয়ে নিয়েছে। তে এইভাবে চলতে থাকলে গোপাল একদিন গোটা কৃষ্ণনগর রাজ্যের প্রজাদের ভাগের খাবারই তো একাই খেয়ে নেবে। ঠিক বলেছেন মহারাজ। মহারাজ তো আর জানেন না, এখানে আসার আগে আমি গিন্নির ভাগের ভাত আর ভোলা ময়রার দোকানের এক কড়া মাখা সন্দেশ শেষ করে দিয়ে এসেছি। মহারাজ যদি জানতে পারতেন তাহলে তো সোজা আকাশ থেকে পড়তেন। গোপালকে আর এই কৃষ্ণনগর রাজ্যে রাখা উচিত হবে না, না হলে একদিন আমরা সবাই অনাহারে মরব। মন্ত্রী মশাই ঠিক বলেছেন মহারাজ। গোপালকে আজই রাজ্য ছাড়া করুন। হ্যাঁ হ্যাঁ, গোপালকে আজই রাজ্য ছাড়া করুন। গোপাল একটা রাক্ষস। কদিন পর গোপাল খাবার না পেয়ে আমাদের ধরে ধরে খাবে। হ্যাঁ, ধুর, একা এক হাঁড়ি রসগোল্লা খেয়েছি বলে তখন থেকে অনেক অপমান সহ্য করেছি। আর নয়, আমি চললাম। চুলোয় যাক রাজসভা। শোনো গোপাল, দাঁড়াও। যা, গোপাল মনে হয় খুব রাগ করেছে। যত সব উটকো ঝামেলা। আরে বাবা, পৃথিবীর বুকে মানুষের জন্মই হয়েছে পেট ভরে খাওয়া দাওয়া করার জন্য। এদিকে সবার পেটে খিদে, মুখে লাজ। এ আমার একদম সহ্য হয় না। ইচ্ছে করে সব কটার ঘাড় ধরে মটকে দিই। ও ভোলা মায়েরা, না গোপাল না, আমি তোমার কাছে আর সন্দেশ বিক্রি করব না। না। কেন কেন? তুমি আমার কাছে সন্দেশ বিক্রি করবে না কেন? তুমি আগে আমার ওই আগের দামটা শোধ করে দাও তো। আমি পয়সা দেবো বললাম তো। চাই না পয়সা, চাই না। কেন কেন? ভয় গো ভয়ে। যেভাবে তুমি ওই এক কড়া মাখা সন্দেশ মুহূর্তের মধ্যে শেষ করে দিলে, তাতে করে আমার ওই গোটা দোকানটা খেয়ে ফেলা তোমার কাছে কিছুই অসম্ভব নয়। তাই আমি ঠিক করেছি যে তোমার কাছে আর ব্যবসা করব না। হ্যাঁ। দূর, এ তো মহা জ্বালায় পড়া গেল। আরে আরে আরে, আমি যে চোখে অন্ধকার দেখছি। ওরে বাবা রে, বাঁচাও 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 বাঁচাও। ওরে বাবারে, ওরে বাবারে, এই যে দিনে দুপুরে অপহরণ। না মহারাজ, মহারাজ, মহারাজ। সাহেব, কাজ হয়ে গেছে। ভেরি গুড। এবার উহার মুখের কাপড়টা খুলিয়া দাও। এ কি, ভোলার দোকান থেকে আমি কোথায় এলাম? তুমি এখন আমাদের চাবুটে আসিয়াছ। আজ থেকেই তুমি আমাদের সঙ্গেই থাকিবে। মামা বাড়ির আবদার পেয়েছো? আজ থেকে আমাদের সঙ্গে থাকিবে? কেন থাকিব? আমায় কি পাগলা সারমেও কামড়াইয়াছে? তুমি আমাদের নকল করিতেছো? তোমার এত বড় সাহস! এই গান দিয়ে খুলি করিয়া তোমার মাথার খুলে উড়াইয়া দিব। ইউ ইউ ইডিয়েট! ওরে বাবা রে, না না, আপনারা মহান। আচ্ছা, আপনারা মানুষ খুন করেন গান গাইতে গাইতে? নো 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 নো, ইহা হইল গান। গান মানে জানি আমি। চুপ করো বেশুরা! ইহা ওই গান না হে, ইহা হইল বন্দুক। বন্দুক, ইউ নো, বন্দুক, পিস্তল। আজ থেকে তুমি আমাদের হইয়া কাজ করিবে। আমরা যা যা বলিব তুমি তাই শুনিবে, না হয়ে আমরা তোমাকে এই গান দিয়া উড়াইয়া দিব। সর্বনাশ! না না, আপনারা যা বলবেন আমি তাই করব। ভেরি গুড, ভেরি গুড। হা 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 হা। এবার আমরা রাজা কৃষ্ণচন্দ্রকে একটা চিঠি লিখিব। চিঠিতে বলিব, কাল আমরা গোপালকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগরের রাজ্যে যাইব রাজ্য দখল করিতে। ইয়েস। আর তারপর আমরা জলপথ ধরিয়া সোজা হামলা করিব। আমাদের সঙ্গে গোপাল থাকিবে। তার ফলে রাজা কৃষ্ণচন্দ্র আমাদের কিছুই করিতে পারিবে না। এইবার বুঝেছি আমাকে এখানে ধরে নিয়ে আসার কারণ। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। সে কি, কি হয়েছে? দুটো লোক এই ঘোড়ার গাড়িতে করে এসে। আরে আরে আরে, আমি যে চোখে অন্ধকার দেখছি। ওরে বাবা রে, বাঁচাও 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 বাঁচাও। ওরে বাবারে, ওরে বাবারে, এই যে দিনে দুপুরে অপহরণ। না মহারাজ, মহারাজ, মহারাজ। সে কি, ওরা গোপালকে অপহরণ করে নিয়ে গেছে? কিন্তু কিন্তু ওরা কারা? তা তো জানি না মহারাজ।
ওদের মুখে ওই কালো কাপড় বাঁধা ছিল। আপনি শান্ত হয়ে বসুন মহারাজ, আপদ গেছে বাঁচা গেছে। গোপালের যা খাই খাই স্বভাব, ওরা গোপালের পেট ভরাতে না পেরে আবার গোপালকে ফিরিয়ে দিয়ে যাবে। না 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 না, হাজার হোক গোপাল আমার রাজসভার একজন সদস্য। আমি চুপ করে বসে থাকি কেমন করে বলো তো? মহারাজ, মহারাজ একটু আগে একজন ঘোড়ায় চেপে এসে এই চিঠিটা রাজবাড়ির দরজার সামনে ফেলে দিয়ে গেছে। আমরা তার মুখ দেখতে পারিনি। তাই নাকি? কই দেখি চিঠিতে কি লেখা আছে। সর্বনাশ! এই যে হুমকি চিঠি। মহারাজ, চিঠিটা কে পাঠিয়েছে? ইংরেজরা। গোপাল ওদের কাছেই আছে, আর ইংরেজরা আগামীকালই জলপথে আমাদের রাজ্য আক্রমণ করবে বলে লিখেছে। আমি তাহলে আজই কৃষ্ণনগরের সমস্ত ফেরিঘাটে ওই সৈন্য নামিয়ে দিচ্ছি মহারাজ। কিছুতেই ইংরেজদের এই রাজ্যে ঢুকতে দেবো না। হ্যাঁ। না না, ভুলে যেও না সেনাপতি, ইংরেজদের কাছে আমাদের গোপাল আছে। আমরা ওদের আটকালে যদি ওরা গোপালের কোনো ক্ষতি করে দেয়। ওরে বাবা, কাল তাহলে যুদ্ধ লাগবে। আমি বাড়ি গেলাম মহারাজ। আমার পেটটা কেমন মোচড় দিচ্ছে। এক্ষুনি না গেলেই এখানেই আমারও শরীর খারাপ লাগছে মহারাজ। আমার মাথাটা না বনবন বনবন করে ঘুরছে। আমি পালাই। আমারও মাথা ঘুরছে, আমার জ্বর এসেছে, আমিও যাই। যা, ইংরেজদের আক্রমণের কথা শুনেই সবাই পালিয়ে গেল। হ্যাঁ, এবার তাহলে কি হবে মহারাজ? হায় রে হায়! আমার মানুষটা যে কোথায় চলে গেল ভগবান, তুমি একটু দেখো। হায় হায় হায়! আমার মানুষটা নিশ্চয়ই রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। মানুষটা মোটে খালি পেটে থাকতে পারে না। কি জানি মানুষটা রাগ করে কোথায় গিয়ে বসে আছে। গোপাল তো আমাদের দুইজনের খাবার একা খাইয়া শেষ করিয়া দিবে। করিলে আর কি করা যাইবে? আজকের রাতটা যেমন করিয়া কাটাইয়া দিতে পারলেই হইবে। কাল তো আমরা গোপালকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগর আক্রমণ করিব। করাচ্ছি আক্রমণ। আমি তাহলে আমাদের অস্ত্র রাখিবার বাক্সটা গুছাইয়া রাখি। কাল সকাল হইলেই আমরা গোপালকে সঙ্গে নিয়ে নৌকা করিয়া রওনা দিব। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। এই গোপাল, আগে তুমি পেট ভরিয়া খাও, আরো খাবার লাগিলে খেয়ে নেবে। শেয়ার বলতে এরা তো পুরো জামাই আদর করে রেখেছে আমাকে। তোমাদের জমিয়ে রাখা কামাই যখন খেয়ে পালাবে গোপাল জামাই, তখন বুঝবে ঠেলা। কাল চাহক করে এই বাক্সটা আগে সরাতে হবে, তারপর জমবে খেলা। আপনি এখনো ঘুমোননি? না রানী, মাথা এখন অনেক দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। কাল যে কি হবে কে জানে। আপনি চিন্তা করবেন না, গোপাল যখন ওদের কাছে আছে তখন গোপাল নিশ্চয়ই মনে মনে কোনো ফোন দিয়ে এঁটে রেখেছে। আপনি মাথা ঠান্ডা রাখুন, গোপালের ওপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি ওদের চেনো না রানী, ওরা ইংরেজ, ওদের কাছে আধুনিক সব অস্ত্র আছে। ওদের সঙ্গে আমরা যে পেরে উঠবো না। তাছাড়া গোপাল আছে ওদের কাছে, ওদের ওপর আক্রমণ করলে ওরা যে আর গোপালকে আস্ত রাখবে না। গোপাল, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, আমাদের কৃষ্ণনগরে যাইতে হইবে। এই তো
গোপাল হাজির সাহেব। তাড়াতাড়ি নৌকায় চড়িয়া বসো, ফাস্ট ফাস্ট। এই কাঠের বাক্সে কি আছে সাহেব? নিশ্চয়ই খাবার দাবার। তুমি বড় পেটুক আছো গোপাল, এটা খাবা না হয় গান আছে গান। কৃষ্ণচন্দ্রের রাজ্যটা নিজেদের নামে করিতে আমাদের সাহায্য করিবে এই অস্ত্র। গোপাল থাকতে ওটি হবে না। ঘুঘু দেখেছো, ফাঁদ তো দেখনি। কি ভাবিতেছো গোপাল? তাড়াতাড়ি উঠিয়ে আইসো। ওরে ওরে বাবা রে, হাই তোমার তোমার ওজন কত গোপাল? তোমার ভারী যে এই নৌকা ডুবিবার উপক্রম হইল। গোপাল তোমার ওজন কত? আগে অনেকদিন নিজের ওজন মাপা হয় না সাহেব, তবে লোকে বলে আমি নাকি একাই 100। সেনাপতি, আমি হুকুম না করলে তুমি নিজে থেকে কিছুই করবে না, এই আমি কিন্তু বলে দিলাম। তাতে হিতে বিপরীত হতে পারে। আজ্ঞে মহারাজ, কিন্তু গোপাল আর আমাদের কৃষ্ণনগর রাজ্য দুটো একসঙ্গে বাঁচানো যাবে বলে আমার কিন্তু মনে হয় না। সেরকম হলে আমি ইংরেজদের কাছে হার স্বীকার করে নেব, কিন্তু গোপালের যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ গোপাল, চুপ করিয়া বসো, না হইলে তোমার ভারে নৌকা ডুবিয়া যাইবে। চুপ করে কিভাবে বসি বলুন তো ইংরেজ সাহেব? সকাল থেকে পেটে কিছুই যে পড়েনি, আর আমি আবার খালি পেটে বেশিক্ষণ চুপ করে বসতে পারি না। হবে হবে হবে, একটু চুপ করিয়া বসো। এই ডাঙায় উঠিয়া আমি আগে তোমাকে পেট ভরিয়া খাবার খাওয়াইব, তারপর কৃষ্ণনগর রাজ্য আক্রমণ করিব। ওই তো মহারাজ। মহারাজ, আমার জন্য খাবারের ব্যবস্থা করুন মহারাজ। গোপাল, গোপাল তুমি চুপ করিয়া বসো। ইউ ইডিয়েট! না হইলে আমরা সবাই ডুবিয়া মরিব। বড্ড খিদে পেয়েছে, পেটে কিছু না পড়লে আমি মরে যাব। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন। ওই তো একটা নৌকো এই দিকেই আসছে। ওটা গোপাল না? গোপাল এমন লাফালাফি করছে কেন? আগো, আমাদের এক্ষুনি নৌকা হালকা করিতে হইবে, মহারাজ। না হইলে আমরা ডুবিয়া মারা যাইব। কিন্তু কি করিয়া হালকা করিবে নৌকো? মাগো, বড্ড খিদে পেয়েছে, পেটে কিছু না পড়লে আমি মরে যাব মহারাজ। হয় 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 হয়, হে তুমি কি করিলে? আমাদের অস্ত্র সব জলে ডুবিয়ে গেল। অস্ত্র না ফেলিলে আমরা ডুবিয়া যাইতাম। এই তো বুদ্ধি, আমার বুদ্ধি কাজ করেছে মহারাজ। ইংরেজদের কাছে এখন আর কোনো অস্ত্র নেই, আমরা এখন নিরাপদ মহারাজ। সেনাপতি, এক্ষুনি ওদের বন্দি করো। গোপাল, এ সব তাহলে তোমার বুদ্ধি ছিল? আগে হ্যাঁ সাহেব, সব গোপালের বুদ্ধি। গোপাল, এসব যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি। আগে ইংরেজরা ভেবেছিল আমাকে অপহরণ করে বন্দুকের ভয় দেখিয়ে আমাদের কৃষ্ণনগর রাজ্যটা ওরা হাতিয়ে নেবে। সেই মতন ওরা নৌকাতে বন্দুকও তুলেছিল। তাহলে সেই বন্দুকগুলো গেল কোথায়? কেন? মা গঙ্গার কাছে। গোপালের ওজনের ভারে ওরা নৌকা থেকে বন্দুক ফেলে নৌকা হালকা করতে বাধ্য হয়েছে। তোমার এত ওজন গোপাল? আগে শুধু আমার নয়, আমার সঙ্গে এই যে। আমি তোমাকে ছাড়িব না গোপাল, এর বদলা আমরা নেবই নেব। আগে কারাগার থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বার করুন, তারপর বদলা নেবেন। যা, এই দুটোকে ধরে কারাগারে ঢুকিয়ে দে। সাবাস গোপাল, সাবাস। আমি কিন্তু বড় চিন্তায় ছিলাম। আগে ইংরেজদের কাছে উন্নত মানের অস্ত্র আছে মানছি, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আর কারুর কাছে নেই। তোমার কাছে কি আছে গোপাল? বুদ্ধি আর ওজন। কারণ মাথায় বুদ্ধি থাকলে ওজনকেই অস্ত্র হিসাবে ব্যবহার করা যায়। নিন নিন, অনেক হয়েছে, এবার আমাকে কিছু খেতে দিন, বড্ড খিদে পেয়েছে। আবার কি মন্ত্রী,
চোখ যে একেবারে ছানা বড়া হয়ে গেল গো তোমার, হ্যাঁ? তা এইরকম সোনার দুর্লভ অস্ত্র আগে কখনো দেখেছো তুমি? আগে না মহারাজ, অপূর্ব, অসাধারণ, অতুলনীয়। হ্যাঁ মন্ত্রী, এগুলো আমার পূর্বপুরুষের, যা দিয়ে তারা যুদ্ধে জয়লাভ করেছিল। মহারাজ, আমার মাথায় না দারুণ একটা বুদ্ধি এসেছে, যদি বলেন তো বলি। কি বুদ্ধি মন্ত্রী? বলো বলো, চট করে বলো তো শুনি। মহারাজ, এই সোনার অস্ত্রগুলো সিন্দুক বন্দি না করে যদি বিভিন্ন রাজ্যে এর প্রদর্শনীর ব্যবস্থা করেন, তাহলে এই সোনার মূল্যবান অস্ত্রগুলো সবাই দেখার সুযোগ পাবে। এই শুধু তাই নয়, এগুলো দেখার জন্য আমরা কিছু প্রবেশ মূল্য ধার্য করব, যার থেকে আমাদের কিছু অর্থ লাভ হবে। কি বলেন মহারাজ? কিরকম এক ঢিলে দুই পাখি হবে? বাহ বাহ বাহ, দারুণ দারুণ মন্ত্রী, দারুণ দারুণ বুদ্ধি। কিন্তু এই অস্ত্র প্রদর্শনী কোথা থেকে শুরু করা যায় বলতো? কেন মহারাজ, কৃষ্ণনগর থেকে? হ্যাঁ মন্ত্রী, ঠিক বলেছো, ঠিক, একদম ঠিক। তাহলে কৃষ্ণচন্দ্রকে আজই পত্রে জানিয়ে দাও, আগামীকালই এই প্রদর্শনীর জন্য আমরা রওনা হচ্ছি। ঠিক আছে? যথাজ্ঞে মহারাজ, আমি আজই দুধকে দিয়ে পত্র পাঠাবার ব্যবস্থা করছি। তাহলে আমি এবার আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। বলি দেখেছো বুড়োর কাণ্ড? কি সুন্দর পায়ের ওপর পা তুলে বসে আছো। বলি শুনছো, এইরকম টেকো মাথায় হাওয়া না লাগিয়ে আর ভুঁড়িতে হাত না বুলিয়ে সংসারে টুকিটাকি কাজে হাতটাও তো একটু লাগাতে পারো নাকি? তা আমি তো এই হাতের কাজটাই করছি নাকি? মলজা, বলি এই নারকোলটা যে আনলে বাজার থেকে নাড়ু করার জন্য, তা এইটা ছাড়িয়ে দেবে কে শুনি? ও বাবা, এই সামান্য একটা কাজের জন্য এত চটপাট? তা দাও দেখি। এই নাও তোমার নারকোল। কি গো, চললে যে বড়, তা খাবারটা কে খাবে শুনি? এসে খাবো, চলে গিন্নি। বাবা, এই মানুষটাকে নিয়ে আর পারা গেল না। ধুর 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 ধুর। মহারাজের জয় হোক। হ্যাঁ বলো প্রহরী, কি বার্তা? মহারাজ, খাম্বাজ রাজের দূত এসেছেন বিশেষ একটি পত্র নিয়ে আপনার সঙ্গে দেখা করতে। তা যাও, তাড়াতাড়ি তাকে আমার কাছে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, খাম্বাজ রাজ আপনার জন্য এই বিশেষ পত্রটি পাঠিয়েছেন। তাহলে এইবার আমি আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। তা বড় তো মন্ত্রী, কি লিখেছেন খাম্বাজ রাজ এই পত্রে? হ্যাঁ মহারাজ, খাম্বাজরাজ লিখেছেন যে আগামীকাল খাম্বাজরাজ খাম্বাজ মন্ত্রীকে সাথে নিয়ে তার কিছু দুর্লভ সোনার অস্ত্র প্রদর্শনীর উদ্দেশ্যে কৃষ্ণনগরে আসছেন এবং আপনাকে এই প্রদর্শনীর দায়িত্বভার নিতে বলেছেন। কি বিপদ রে বাবা, এই গুরু দায়িত্ব এইবার আমি পালন করি কিভাবে? আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, এই দায়িত্বভার আপনি নিশ্চিন্তে আমার ঘাড়ে দিতে পারেন। হাজার হোক সোনার অস্ত্র বলে কথা, তাও আবার দুর্লভ। না না মন্ত্রী, এই গুরু দায়িত্ব আমি একজন বিচক্ষণ ব্যক্তির হাতেই দিতে চাই। তা সে কে মহারাজ? কেন, আমাদের গোপাল। ঠিক ঠিক, একদম ঠিক, গোপালই একমাত্র বিচক্ষণ ব্যক্তি। ঠিক আছে মহারাজ, আমিও দেখব গোপাল এই গুরুদায়িত্ব কিভাবে পালন করে। তাহলে মন্ত্রী, তুমি ঘোষক দ্বারা এই প্রদর্শনীর কথা সারা রাজ্যে ঘোষণা করে দাও। যথা আজ্ঞা মহারাজ। তাহলে আজ সভা এখানেই মুলতুবি। সবাই এবার আসতে পারে। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজপ্রাসাদের সামনে একটি বিরাট সোনার অস্ত্রের প্রদর্শনীর আয়োজন করেছেন।
এই অস্ত্রগুলি খুবই দুর্লভ। এই অস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করতে আসছেন স্বয়ং খাম্বাজ রাজ। তাই যারা যারা এই প্রদর্শনী দেখতে ইচ্ছুক তাদেরকে মহারাজ সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রবেশ মূল্য হিসেবে একটি মোহর ধার্য করা হয়েছে। আসুন আসুন আসুন, অবশ্যই আসুন। বটা ঘোষণাটা শুনলি? হ্যাঁ রে ঘটা, শুনলাম। আর তাতে যা বুঝলাম মনে হচ্ছে এই সুযোগে আমাদের কিছু উপরি রোজগার হতে পারে। ঠিক বলেছিস বটা। হ্যাঁ, তাহলে তাহলে চল, মন্ত্রীমশাই আমাদের কাছে পৌঁছবার আগেই আমরাই মন্ত্রীমশাইয়ের কাছে পৌঁছে যাই। মন্ত্রীমশাই তো কি? আরে এই যে মেঘ না চাইতেই জল। আয় আয় ভেতরে আয়, আমি এক্ষুনি তোদের কাছেই যাচ্ছিলাম। দেখলি ঘটা, আমি তোকে বলেছিলাম না যে আমাদের একটা উপরি রোজগারের সুযোগ আসছে। কি এত ফিসফিস করছিস? শোন, একটা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। আশা করছি মহারাজের ঘোষণা তোদের কানে গেছে। হ্যাঁ হ্যাঁ, তা আবার যাবে না। তা কি করতে হবে বলুন? শোন, তোরা আজ রাতে আমার সঙ্গে ইংরেজ সাহেবের কাছে যাবি, আর সেখানে গেলেই জানতে পারবি তোদের কি করতে হবে। তাই রাতে আমার বাড়ি চলে আসিস। আচ্ছা মন্ত্রীমশাই, আমরা তাহলে আসি। হ্যাঁ আয়। আসতে পারি মহারাজ? আরে এসো এসো গোপাল, আমি তোমার কথাই ভাবছিলাম। কেন মহারাজ? গোপাল, আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এই অস্ত্র প্রদর্শনীর দায়িত্ব আমি একা কি করে সামলাবো। মানে যদি এই মূল্যবান অস্ত্রগুলোর কিছু হয়ে যায় তাহলে তো খাম্বাজ রাজ আমায় ছেড়ে কথা বলবেন না। তাই আমায় বাঁচাও গোপাল। আমি চাই এই প্রদর্শনীর দায়িত্ব তুমি তুমি তোমার হাতে তুলে নাও। ঠিক আছে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। এই সোনার অস্ত্রগুলি কিভাবে রক্ষা করতে হয় তা আমিও খুব ভালোভাবেই জানি। তাই নাকি গোপাল? তো কিরকম শুনি? কানটা কাছে আনুন মহারাজ, বলি। বাহ বাহ বাহ, দারুণ বুদ্ধি তো। ঠিক আছে গোপাল, এই কাজের জন্য যদি তোমার কিছু মোহরের প্রয়োজন হয় তাও আমি দেব। ধন্যবাদ মহারাজ, তাহলে এবার আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আর সাবধানে যেন কাক পক্ষীতেও টের না পায়। পাবে না মহারাজ, প্রণাম। এই সে মানফ্রি, এসো এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করিতেছিলাম। তা কি কথা শোনে? হ্যাঁ সাহেব, আসলে হয়েছে কি, খাম্বাজ রাজ তার কিছু সোনার দুর্লভ অস্ত্রের প্রদর্শনী করতে চলেছেন এই কৃষ্ণনগরে। কি বললে? সোনার অস্ত্র মানে গোল্ড? Those are very precious. খাম্বাজ রাজ বলেছেন যে এই সোনার অস্ত্র নাকি কোনো রাজা মহারাজা, এমনকি কোনো ইংরেজদের কাছেও নেই। তাই এর মূল্য অনেক। শোনো মন্ত্রী, এই সোনার অস্ত্র আমাদের চাই চাই। আমি জানি সাহেব, জানি। তার জন্যই তো আপনার কাছে আসা। তবে কিনা এর জন্য আপনাদেরও কিছু পাবে পাবে। তার আগে তুমি বলো, ওই সোনার অস্ত্র আমরা কবে পাবো? খাম্বাজ রাজ আগামীকাল সকালে কৃষ্ণনগর আসছেন, আর রাতে ওই অস্ত্রগুলো প্রদর্শনীর জন্য সাজানো হয়ে গেলেই আপনি টুকুস করে আপনার কাছে পৌঁছে যাবে। কিন্তু মনে রেখো মন্ত্রী, আমাদের ঠকাইবার চেষ্টা করিলে তোমার গর্দান যাইবে। না না সাহেব, এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনি চাইলে কষ্টি পাথরে প্রত্যেকটি সোনার অস্ত্র যাচাই করে নেবেন। সে তো আমরা নেবই, সব টেস্ট করিয়াই নেব। তাহলে ওই কথাই রইল সাহেব, আগামীকাল ঠিক এইখানেই দেখা হচ্ছে। আপনি শুধু মোহরের থলিটা হ্যাঁ হ্যাঁ, ওই সব নিয়ে তোমাকে চিন্তা করিতে হইবে না। তুমি তোমার মোহর পাইয়া যাবে।
তাহলে মন্ত্রী মশাই এই চুরিটা আমরা কি করে করব? শোন, রাতে যখন প্রহরীরা এই সোনার অস্ত্রগুলো পাহারা দেবে তখন তোরা ওদের নাকে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে দিবি, আর অস্ত্রগুলো নিয়ে কাল সকালেই পৌঁছে যাবি সাহেবদের কাছে। আর তারপরে শুধুই মোহর, মোহরই মোহর। আসুন আসুন খাম্বাজরাজ, আসুন আসুন। তা প্রদর্শনীর সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ খাম্বাজরাজ, সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। গোপাল সবকিছু নিজের হাতে পরিপাটি করে ব্যবস্থা করেছে। তা সুরক্ষার ব্যবস্থা কেমন? হাজার হোক সোনার অস্ত্র বলে কথা। হ্যাঁ, না না খাম্বাজ মন্ত্রী, এই অস্ত্রগুলো সুরক্ষার জন্য ইতিমধ্যেই আমি প্রহরী নিয়োগ করেছি। বাহ বাহ বাহ, এই না বলে কৃষ্ণচন্দ্র, তোমার এই দায়িত্ববোধ দেখে আমি খুবই খুশি হলাম। আর তাছাড়া আমাদের গোপাল তো আছেই। হ্যাঁ মহারাজ, তাহলে এইবার ভেতরে আসা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। হ্যাঁ গোপাল, সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো? সামলে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওসব নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। কি গোপাল, তা আগামীকাল যে প্রদর্শনী, আয়োজন কত দূর? এই তো মহারাজ, প্রদর্শনীর জন্য সব অস্ত্র সাজানো হয়ে গেছে, এইবার শুধু আগামীকালের অপেক্ষা। বাহ বাহ বাহ, তা প্রহরীরা তোমরা তাহলে ঠিকঠাক করে পাহারা দিও। আমরা তাহলে আসি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমরা এইখান থেকে একটা মাছিও গলতে দেব না। আপনারা নিশ্চিন্তে থাকুন। ওই দেখুন মন্ত্রী মশাই, প্রহরীরা ঘুমে ঢুলছে। হ্যাঁ, এটাই সঠিক সময়। তাহলে যা, এবারে কাজটা সেরে ফেল। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা এই যাব আর ওই টুকুস করে আসবো। হ্যাঁ হ্যাঁ, আর এই অস্ত্রগুলো নিয়ে কাল সকালেই পৌঁছে যাবি সাহেবদের কাছে, আর তারপর শুধু মোহরই মোহর। এই দেখুন মন্ত্রী মশাই, আমরা এসে গেছি। কই এনেছিস? দেখি দেখি। সাব্বাস, এইবার তোরা এইগুলো নিয়ে সোজা কাল সকালে পৌঁছে যাবি সাহেবদের কাছে। আর ওদিকে আমিও কাল সকালে প্রদর্শনীর সময় মহারাজের কাছে গোপালকে চোর বলে দোষী সাব্যস্ত করব। এরপর বুঝবে গোপাল আমার পিছনে লাগার ফল। বাবা বাবা, মন্ত্রী মশাই আপনার কি বুদ্ধি! তাহলে এবার তোরা যা, আর সাহেবদের কাছ থেকে মোহরগুলো নিয়ে কালকে আমার বাড়িতে চলে আসিস, সেখানেই আমি তোদের বকেয়া বুঝিয়ে দেব। এই এই আস্তে আস্তে, একদম ঠেলাঠেলি নয়, সবাই সবাই দেখতে পাবে। দেখেছেন মহারাজ, আপনার এই প্রদর্শনী দেখার জন্য কত ভিড় একেবারে উপচে পড়ছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলেছিলে। তা খাম্বাজরাজ, আপনি খুশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি খুশি। এত ভিড় আমার তো কল্পনারও বাইরে কৃষ্ণচন্দ্র। তাহলে খাম্বাজরাজ, এবার যে এই প্রদর্শনীর উদ্বোধনের সময় ঘনিয়ে এলো, আসুন। হ্যাঁ হ্যাঁ গোপাল, চলো চলো।
এই যে বাটা ঘটা, এসো এসো, তোমাদের জন্যই আমরা অপেক্ষা করিতেছিলাম। তা অস্ত্রগুলো আনিয়াছ? হ্যাঁ সাহেব, আপনি আপনি সব মিলিয়ে নিতে পারেন। তা তো নিবই, আর তার সঙ্গে এও যাচাই করিয়া নিব যে এগুলো অরিজিনাল গোল্ড কিনা। সে তো নিশ্চয়ই সাহেব, আমাদের ঘাড়ে কটা মাথা যে আপনাদের ঠকাতে যাব। বাহ বাহ, তোমাদের কথায় আমি খুশি হইলাম, মানে আমরা খুশি হইলাম। তা এই শেখরা, এগুলো ভালো করে যাচাই করে দেখো তো, এই গোল্ডগুলো অরিজিনাল তো? আগে নিশ্চয়ই হুজুর। কি হইল? তুমি এইভাবে একবার আমাদের মুখের দিকে একবার ওদের মুখের দিকে তাকাইতেছো। হোয়াট হ্যাপেন্ড? সাহেব কি আর বলবো, এই মরকটগুলো আপনাদের ডাহা ঠকানে ঠকিয়েছে। কেন, কি হইয়াছে? সাহেব এগুলো সব পিতলের। হ্যাঁ হ্যাঁ পিতল। বাট কি এত বড় সাহস তোমাদের যে সোনা বলে পিতল গচানো? এই মাটি করেছে, এটা কি হলো রে ঘটা? মাঝখান থেকে মন্ত্রী মশাই আমাদের এইভাবে ফাঁসালো। তোমরা জানো যে আমরা এক্ষুনি তোমাদের গুলি করিয়া মাথার খুলি উড়াইয়া দিতে পারি। বাডিস স্কাউন্ডারলস। ক্ষমা করে দিন সাহেব, ক্ষমা করে দিন। আমরা আপনাদের ঠকাইনি, বিশ্বাস করুন আমরা আপনাদের ঠকাইনি। তা করিলে তোমার টিকিও খুঁজে পাইবে না, সেটা নিশ্চয় জানো তোমরা। আমাদের তো মন্ত্রী মশাই আপনাদের কাছে পাঠিয়েছিল। হাই, তোমরা সত্যি বলিতেছ? একদম সত্যি সাহেব, আমি আমার বাড়ির গিন্নির দিব্যি খেয়ে বলছি। চলো তাহলে চলো, আমাদেরকে তোমাদের মন্ত্রী মশাইয়ের কাছে নিয়ে চলো এখনই। হ্যাঁ সাহেব, চলুন চলুন। দেখি কৃষ্ণচন্দ্র, অস্ত্র কোথায়? কি এবার কি হবে মহারাজ? আপনার সমস্ত অস্ত্র যে? না না, মানে আমি মানে গোপাল গোপাল। দেখলেন তো মহারাজ, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে গোপালকে এই দায়িত্ব দেবেন না। এখন হলো তো? গোপাল, তার মানে তুমি? না খাম্বাজরাজ, আপনি বিশ্বাস করুন, এই কাজ আমি করিনি। তাহলে কি অস্ত্রগুলোর পাখা গজিয়েছিল যে উড়ে গেল? আমি তোমাকে ছাড়বো না গোপাল, আমি তোমাকে ছাড়বো না। এই কে আছো? গোপালকে বন্দি করো। আমাদের ছেড়ে দিন সাহেব, আমরা আর এইরকম কোনোদিনও করব না। কি সাহেব, আপনারা আর বোটা ঘটারি কি অবস্থা? জানো কৃষ্ণচন্দ্র, এরা আমাদের কাছে গিয়েছিল এই সোনার অস্ত্রগুলি বিক্রি করিতে, কিন্তু আমরা যখন এইগুলি কোষ্ঠী পাথরে যাচাই করি তখন দেখি এগুলো সব নকল পিতলের অস্ত্র। এই মরেছে, এরকম তো কথা ছিল না। এ কি ফাঁপড়ে পড়লাম রে বাবা। ও, তার মানে এই অস্ত্রগুলো চুরি করেছে বটার ঘটা? না মহারাজ, এই চুরি আমরা স্বইচ্ছায় করিনি। বিশ্বাস করুন, আমাদের চুরি করতে বলেছিল স্বয়ং এই মন্ত্রী মশাই। এই মরেছে, এইবার মানে কেটে পড়ি। মন্ত্রী? তাহলে এই চক্রের কাণ্ডারি তুমি? সাহেব, মন্ত্রীকে আমি আপনাদের হাতেই তুলে দিলাম, এবার আপনারাই এদের বিচার করুন। ওরে বাবা রে, এবার আমি পালাই। পালাবে না মন্ত্রী, দাঁড়াও দাঁড়াও, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমরা তোমাকে ছাড়িবে না, আমাদের ঠকানো। আই শুট ইউ, স্টপ স্টপ। ছেড়ে দিন সাহেব, ছেড়ে দিন, আর ঠকাবো না। ভুলে গেছে মহারাজ, এই সাহেবদের হাত থেকে এবারের মতো আমাকে বাঁচান। কিন্তু কৃষ্ণচন্দ্র, আমার সোনার অস্ত্র? কোনো চিন্তা করবেন না খাম্বাজরাজ, সেগুলো সব সুরক্ষিত আছে। এই ন্যাপলা গুলটে, নিয়ে আয় তো থলিটা। তাহলে ওরা যেগুলো চুরি করেছিল সেগুলো কি গোপাল? সেগুলো সব পেতলের খাম্বাজরাজ। মানে আসলে হয়েছে কি খাম্বাজরাজ,
আরে গোপাল দাদা সে তা কি মনে করে পিতলের বাসন তৈরি করার আছে বুঝি? না হে শাকরা, আজ আমি এসেছি তোমার কাছে একটা জরুরি দরকারে। তা বলো গোপাল দাদা, কি করতে পারি? শোনো, আমার কাছে কিছু সোনার মূল্যবান অস্ত্র আছে, যেগুলো দিয়ে তোমাকে হুবহু একই রকম পিতলের অস্ত্র তৈরি করতে হবে। কি পারবে তো? পারবো না মানে? আরে এ যে আমার বাঁ হাতের কাজ গো গোপাল দাদা। তবে সাবধান, এই কথা যেন কাক পক্ষীতেও টের না পায়। তুমি কোনো চিন্তা করো না গোপাল দাদা, তোমার কাজ হয়ে যাবে। এই নাও, এই মোহরগুলি রাখো, কাজ শেষ হলে আরো পাবে। বাহ বাহ গোপাল, বাহ, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। এই নাও, এই নাও গোপাল, এই সোনার অস্ত্রটা তোমার উপহার। না খাম্বাজরাজ, এই উপহার আমার চাই না। কেন গোপাল, চাই না কেন? আপনি যদি উপহার দিতেই চান, তাহলে আমাদের রাজ্যের প্রজাদের জন্য কিছু উপহার দিন, সেটাই হবে আমার উপহার। তাই হবে গোপাল। শোনো শোনো কৃষ্ণচন্দ্র, আমি সবার সামনে ঘোষণা করলাম যে এই বছরে খাম্বাজ রাজ্যে যা গম উৎপন্ন হবে তার 50% আমি কৃষ্ণনগরে প্রজাদের জন্য পাঠাবো। আর শুধু তাই নয়, তার সঙ্গে আজকের এই প্রদর্শনীতে যা অর্থ আয় হবে তার পুরোটাই তুলে দেওয়া হবে কৃষ্ণচন্দ্রের হাতে, রাজ্যের চাষাবাদের উন্নতির জন্য। কি গোপাল, তুমি খুশি তো? ধন্যবাদ খাম্বাজরাজ, আপনি মহান। ধন্যবাদ খাম্বাজরাজ। সবাই বলো জয় খাম্বাজরাজের জয়, জয় গোপালের জয়। না না মহারাজ, জয় আমার নয়, বলুন কৃষ্ণনগরের জয়। জয় কৃষ্ণনগরের জয়। জয় জয় কৃষ্ণনগরের জয়। এই যে বুড়ো, সকালবেলা দাওয়ায় বসে পা দোলালেই চলবে? বলি বাজার যেতে হবে না? না, আজ আমার হাজার কাজ, তাই ঘরে যা আছে তাই দিয়েই চালিয়ে নাও। গত দুদিন ধরে তো একই কেতন শুনিয়ে যাচ্ছ, এদিকে চালাতে চালাতে ভাড়ার যে ফাঁকা, আর যে চলছে না। চলছে না বুঝি? না, চলছে না। বুঝলাম। কি বুঝলে? বিয়ের সময় মা বলেছিল ঘরে অন্নপূর্ণা আসছে, কিন্তু এতদিন ঘর করার পর বুঝলাম অন্নপূর্ণার বদলে তুমি আসলে একটা পুরোপুরি অসম্পূর্ণা। মানে? ওই যে মাঝে মধ্যেই হুটহাট করে ভাড়ার ফাঁক হয়ে যায়। এই দেখো, একেবারে বাজে কথা বলবে না। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? আমি একলাই সব খেয়ে ফেলি, তুমি খাও না? না, তুমি চেপে চুপে খাওয়াও বলেই তো খাই, আর খেয়ে খেয়ে মোটা হয়ে যাই। এই শোনো, বাজে কথা ছেড়ে বাজারে যাবে কিনা বলো, আর না গেলে আমি কিন্তু আজ উনুন ভেঙে ফেলবো। হ্যাঁ, আমার হাত পাগলি গিন্নি দেখছি বেশ খেপে গেছে। না, আর কথা বাড়ালে হয়তো সত্যি সত্যি উনুন টুনুন ভেঙে একসা করে বসবে। এই দেখো, সামান্য কথাতে এত খেপে গেলে কেন বলো তো? আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, থলি দাও, আর বাজার থেকে কি কি আনতে হবে বলো। ভালো দেখে তরি তরকারি আনবে, আজ বৃহস্পতিবার, তাই মাছটা চেনো না জানো? বাহ বাবা, কি মজা, মাছ আনবার পয়সা বেঁচে গেল। বাঁচাচ্ছি তোমার পয়সা, বাঁচাচ্ছি। মাছের বদলে ভোলা ময়রার দোকান থেকে বেশি করে মিষ্টি দই এনো। কতদিন যে ভাতের পাতে মিষ্টি দই খাইনি, এরও কিন্তু। ব্যাস হয়ে গেল, একদিক থেকে বাঁচলাম তো অন্য দিক থেকে মরলাম। ঠিক আছে, থলি দাও। এই যে ভোলা, ভালো দেখে আতসের মিষ্টি দই দাও দেখি। বাড়িতে কুটুম এসেছে বুঝি? হ্যাঁ, একরকম কুটুমই বলতে পারো। আমার গিন্নি আজ দই খেতে চেয়েছে। হ্যাঁ, গিন্নি আবার ওই কুটুম হলো কবে থেকে গো? বাড়ি কুটুম নয়, আমাদের সকলের জীবনে সব থেকে বড় কুটুম তো ওই শ্বশুরের মেয়ে। পান থেকে চুন খসলেই তো একেবারে রে রে করে ধেয়ে আসবে। আর হর্ষ, আমার গিন্নি, হ্যাঁ আমার গিন্নি তো ওই তীর্থে যাবার বায়না ধরে বসে আছে। হ্যাঁ, আর না নিয়ে গেলে সে নাকি ঘর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। তাই ওই মনটা একটু খারাপ। হ্যাঁ, কি করব ঠিক করে উঠতে পারছি না তো। এতে আর ঠিক না করার কি আছে? শোনো, প্রথম বয়সে জননী আর মধ্য বয়সে ঘরণী, এদের মন জোগাতে না পারলে কিন্তু কপালে অশেষ দুঃখ জোটে।
আসলে দুজনেই তো রেধে বেড়ে খাওয়ায়। এই দেখো না, গিন্নি মুখ থেকে কথা খসালো কি না খসালো, আমি অমনি দৌড়ে দই কিনতে চলে এলাম। দেখো গোপাল, দই কেনা আর ওই তীর্থে যাওয়া কিন্তু এক কথা নয়। হ্যাঁ, কেন নয়? দই কিনতেও পয়সা লাগে আর তীর্থে যেতেও পয়সা লাগে। আরে ওই পয়সা কড়ি নিয়েই তো সমস্যা। কেন, তোমার কি পয়সা নেই? আছে তো, হ্যাঁ আছে। মা লক্ষ্মীর কৃপায় ঘরে যথেষ্টই আছে। তাহলে আমি তীর্থে গেলে ঘরে রাখা ওই পয়সা কড়ির কি হবে? কি হবে? হ্যাঁ, আমাদের না থাকার সুযোগে ওই চোর এসে যদি সর্বস্ব চুরি করে নিয়ে চলে যায় তখন, হ্যাঁ তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, সেটা একটা সমস্যা বটে। তাহলে এক কাজ করো, বিশ্বাসী কারো কাছে পয়সা করে গচ্ছিত রেখে দিয়ে যাও। কথাটা খুব একটা ওই মন্দ বলনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু ভেবেই দেখি। হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখো আর আমার দইটা চটপট দিয়ে দাও। আজ আবার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে, বুঝলে? আর হ্যাঁ, আমার নাতনি আর নাতিদের জন্য 5টা বড় দেখে রসগোল্লা দিও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ইরে, কেমন খাচ্ছিস? খুব ভালো দাদু, খুব ভালো। আচ্ছা দাদু, আজ হঠাৎ আমাদের রসগোল্লা খাওয়ালে কেন? দই ষষ্ঠী। দই ষষ্ঠী? সেটা আবার কি? ওমা, তাও জানিস না? ওই জামাই ষষ্ঠী, অশোক ষষ্ঠী, চাবড়া ষষ্ঠীর মতো তোদের দিদা মাঝে মাঝে ওই দই ষষ্ঠী পালন করে। সেদিন শুধু দই আর ভাত খায়। দিদার কি মজা, শুধু দই আর ভাত। তবে রে বুড়ো, বাচ্চাদের কাছে উল্টো পাল্টা বলা হচ্ছে না, দেখাচ্ছি মজা। ও বাপ রে বাপ! ভোলা ভোলা ময়রা এসে পড়লো বলে বুড়ো আজ খুব জোর বেঁচে গেল। হ্যাঁ, কি ব্যাপার ভোলা? একটু আগেই তো দেখা হলো, এখন আবার আমার বাড়ি কি মনে করে? ভেতরে চলো, ভেতরে চলো, কথা আছে। হ্যাঁ, এই তোরা এখন বাড়ি যা, বুঝলি? ভোলা দাদু, তোমার রসগোল্লা খুব ভালো ছিল, কিন্তু আমাদের দাদু তো কিপটে, তাই একটার বেশি আনেনি। আরে ঠিক আছে ঠিক আছে, দোকানে আসিস। হ্যাঁ, আর একটা করে খাইয়ে দেবো, যা। কি মজা, কি মজা। এসো এসো এসো, ঘরে এসো। বসো, ওই খাটটাতে বসো। এবার বলো কি বলতে এসেছো। আচ্ছা গোপাল, আমি গিন্নিকে নিয়ে তীর্থ করতেই যাব। সেটা খুব ভালো কথা। ভেবে দেখলাম ওই যেতে আসতে দিন 20 মতো লাগবে, তাই ওই কদিন তুমি যদি আমার যাবতীয় সঞ্চয়, মানে ওই টাকা পয়সা, ওই সোনার দানা, এইগুলো সব যদি রেখে দাও তাহলে। আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে। কারণ ওই তোমার মতো সৎ আর ওই বিশ্বস্ত লোক এই কৃষ্ণনগরে আর কে আছে বলো? দেখো, রাখতে তো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার ঘরের অবস্থাটা একবার দেখো। একে খড়ের চাল, তাতে আবার এখানে ওখানে ফুটো। রাতের বেলা আমি আর আমার গিন্নি দুজনেই মরার মতো ঘুমোই। তা চোর টোর এসে যদি সব চুরি করে নিয়ে যায়। চোর? হ্যাঁ ভাই, চোর। তাই বলছি, এত বড় দায়িত্বটা তুমি আমার কাঁধে চাপিয়ে দিয়ে যেও না। তাহলে কি করি বলো তো? আমি বলি কি, তুমি একবার মহারাজকে গিয়ে বলতে পারো। তিনি যদি রাজি হন তাহলে আর চিন্তা কি। ঠিক আছে ঠিক আছে, দেখছি। হ্যাঁ দেখছি। আমি তাহলে এখন আসি ভাই, আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আরে ভোলা, রাজবাড়িতে কি ব্যাপার? কোনো মিষ্টির বরাত আছে বুঝি? না না, মানে সেসব নয়, সেসব নয়। ওই আসলে আমি তো ওই তীর্থে যাব। ও তীর্থ? কদিন ওই বাড়ি ফাঁকা থাকবে তো, তাই ওই আমার যাবতীয় সঞ্চয় ওই মহারাজের কাছে রেখে যাবার জন্য অনুরোধ করতে এসেছি। হ্যাঁ, ভোলা ময়রার সারা জীবনের সঞ্চয় তো অনেক। দেখো, অনুরোধ তুমি করতেই পারো, কিন্তু আমার মনে হয় মহারাজ এসব ঝামেলা নিতে রাজি হবেন না। তাহলে কি করা যায় বলুন তো? এদিকে তীর্থে যাবে বলে আমার গিন্নি তো একেবারে ক্ষেপে উঠেছে। তুমি যদি আমার কাছে রেখে যেতে চাও তাহলে আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি রাখবেন? কেন রাখবো না? আরে আমার পাকা বাড়ি,
তার উপর শক্তপোক্ত দরজা জানলা, চুরি ডাকাতির কোনো ভয় নেই। তুমি স্বচ্ছন্দে রেখে যেতে পারো। যাক বাবা, ওই চিন্তা মুক্ত হলাম। হ্যাঁ, তোমাদের চিন্তা হরণ করে চিন্তা হরণ হওয়াই তো আমার ধর্ম। ভোলা, যাও এখন বাড়ি যাও, যবে মনে করবে আমার কাছে গচ্ছিত রেখে যেও। যাই যাই, ওই এক্ষুনি বাড়িতে গিয়ে গিন্নিকে বলি তীর্থ করতে যেতে আমার আর কোনো বাধা নেই। হ্যাঁ। ওরে বাবা, কার মুখ দেখে উঠেছিলাম রে আজ। ভোলা তার সারা জীবনের সঞ্চয় আমার কাছে গচ্ছিত রেখে তীর্থ করতে যাবে। হ্যাঁ, ভোলা কদিনের জন্য তীর্থ করতে যাবে অন্য কোনো দূর দেশে। এরি, মন্ত্রী এমন নিজের মনে হাসছে কেন? এটা হয় পাগলামি নয় শয়তানি। আরে ও মন্ত্রী মশাই, এমন করে হাসছেন কেন? হাসছি তো বেশ করছি, তোমার অসুবিধা হলে কানে তুলো দিয়ে ঘোরো। চত্বর সব। হাসতে হাসতে হঠাৎ করে চটে উঠলো কেন? না, ব্যাপারটার মধ্যে কোনো গোলমাল আছে বলে মনে হচ্ছে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? কি বলবে বলো? বলছি যে ওই গিন্নি, ওই বাক্স প্যাটরা গুছিয়ে নাও। হ্যাঁ, গুছিয়ে নাও। বাক্স প্যাটরা গোছাবো মানে? আহা, তীর্থে যাবো তো। হ্যাঁ, বলো বলো, কোথায় যাবে? পুরী না কাশী না? এর আগে কোনোদিন তো যাইনি, তাই পুরী চলো, একসঙ্গে সমুদ্র আর জগন্নাথ দর্শন। তাহলে তাই চলো। হ্যাঁ চলো, ভাবছি ওই পরশু দিনই আমরা যাত্রা শুরু করব। পরশু দিনই? এই তুমি না খুব ভালো, ময়দা মাখাই আছে, দাঁড়াও তোমার জন্য চট করে দুটো লুচি ভেজে নিয়ে আসি। এবার আমার সব সঞ্চয় ওই এক জায়গায় করে কালকের মধ্যেই মন্ত্রী মশাইয়ের বাড়ি রেখে আসতে হবে। হ্যাঁ। ওমা, এসব কি করছো? আহা, ওই গুনে গুনে রাখছি তো, কাল এই পোটলাটা ওই মন্ত্রী বাড়ি রেখে আসবো না। মন্ত্রীর বাড়ি কেন? বারে বাহ, কটা দিন তো আমরা বাড়িতে থাকবো না, এসব তো একটা ভালো জায়গায় রেখে যেতে হবে নাকি? সে রাখো, ক্ষতি নেই, কিন্তু তাই বলে মন্ত্রীর বাড়ি? শুনেছি লোকটা নাকি ভালো নয়। না 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 না, সে তো জাল জট চুরি করে ওই রাজকোষ থেকে। হ্যাঁ, আমি সামান্য মানুষ, আমার সাথে এসব করবে না। কিন্তু যদি করে? দেখো, ওই যদির কথা ওই নদীতে থাক। হ্যাঁ, এখন আমায় ওই সবকিছু গুনে গুনে রাখতে দাও তো। আচ্ছা, তার আগে এই গরম গরম লুচি কটা খেয়ে নাও দেখি। রে, এই সকালবেলা পোটলা হাতে ভোলা চললো কোথায়? ভোলা, ও ভোলা, বলি ও ভোলা, সকালবেলা পোটলা হাতে চললে কোথায়? তোমার ঘরের চাল এই ফুটো বলেই তো আমার সঞ্চয় রাখতে চাইলে না ভাই, তাই আর কি করব, মন্ত্রী মশাই বাড়িতেই রাখতে চলেছি। কেন, আমি তো তোমায় মহারাজের কাছে রেখে আসতে বলেছিলাম। যাচ্ছিলাম তো, কিন্তু রাজবাড়িতে ঢোকার মুখে ওই মন্ত্রী মশাইয়ের সাথে দেখা। তিনি বললেন যে মহারাজ এসব ঝামেলা নিতে রাজি হবেন না, তাই বাধ্য হয়ে। বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই ওই মন্ত্রীর কোনো চাল। কাল তাই নিজের মনে অমন করে হাসছিল। আমি বলি কি, মন্ত্রী মশাইয়ের কাছে না রেখে তুমি বরং আরেকবার মহারাজের কাছে যাও। না ভাই, ওই তাতে হয়তো অনেক দেরি হয়ে যাবে, বুঝেছো? আসলে ওই কালই তো আমরা তীর্থযাত্রায় বেরোবো, আমার হাতে এখন অনেক কাজ, বুঝেছো? আমি আসি গোপাল। হ্যাঁ, আমি আসি। জানি না মন্ত্রীর পাতা ফাঁদে ভোলা আবার পা দিয়ে বসলো কিনা। মন্ত্রী মশাই,
ও মন্ত্রী মশাই। আরে ভোলা যে। এই যে হ্যাঁ মন্ত্রী মশাই, এনেছি, এই যে এই যে। ও হ্যাঁ হ্যাঁ, তোমার সারা জীবনের সঞ্চয়, দাও দাও। ওরে বাবা, এ তো বেশ ভারী। তা একটু ভারী তো হবেই। হ্যাঁ, টাকা পয়সার সাথে কিছু ওই গয়নাও আছে তো, একবার দেখে নেবেন। হ্যাঁ, একবার দেখে নেবেন। না না, দেখার কি আছে? তুমি যে অবস্থায় পুঁটলি দিয়ে গেলে, তীর্থ থেকে ফিরে এসে সেই অবস্থাতেই ফেরত পাবে। ভেতরে কি আছে তা জেনে আমার কি দরকার ভাই? তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ভালো করে তীর্থ করে এসো। যাও যাও, দুর্গা 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 দুর্গা। ভোলা বড় ভালো ছেলে, জানে না যে বাঘের মুখে মাংস রেখে গেল। আজ 20 দিন হয়ে গেল ভোলা তীর্থ ভ্রমণে গেছে। কবে ফিরবে কে জানে। গোপাল, গোপাল, ও গোপাল, গোপাল আমার সর্বনাশ হয়ে গেছে। গোপাল আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? সকালে, আজ সকালে ওই তীর্থ থেকে ফিরে এসেই মন্ত্রী মশাই বাড়ি আমার পুটলিটা আনতে গিয়েছিলাম, কিন্তু কি কিন্তু? কি সব আজে বাজে কথা বলছো ভোলা? তুমি আবার কবে আমার কাছে টাকা পয়সা রেখে গিয়েছিলে? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, কি বলছেন? কি পুরী যাবার আগের দিন আপনার কাছে রেখে গেলাম না? আপনি গাল ফুলিয়ে বললেন আমি যে অবস্থায় পুটলি দিয়ে যাচ্ছি, তীর্থ থেকে ফিরে এসে সেই অবস্থাতেই ফেরত পাবো। আমি এসব কথা বলতেই পারি না। হ্যাঁ, আরে আপনি বলেছিলেন তো। তাই নাকি? তা আমি যে তোমার কাছ থেকে পুঁটলি নিয়েছি, এসব কথা বলেছি, সেটা প্রমাণ করতে পারবে? সাক্ষী আছে কোনো? সাক্ষী? না, তা তো নেই। তাহলে মানে কেটে পড়ো। এভাবে আমার মানহানি করার চেষ্টা করলে পেয়াদা এনে তোমায় কারাগারে পুড়ে দেব। মনে রেখো, আমি এ রাজ্যের মন্ত্রী, আমার হাত কিন্তু অনেক লম্বা। যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। সবই বুঝলাম, আর এই ভয়টাই আমি পেয়েছিলাম। আমার এখন কি হবে গোপাল? হ্যাঁ, আমার এখন কি হবে? সর্বস্ব তো চলে গেল, দোকান খোলার মূলধনটাই তো আমার কাছে আর নেই। চলো তো আমার সঙ্গে। কোথায়? মহারাজের কাছে। ব্যাটাকে এমন চাল দিয়েছি যে ব্যাটা এখন কপাল চাপড়ে মরবে আর ভেউ ভেউ করে কাঁদবে। ও যে সব কিছু আমার কাছেই রেখে গেছে, সেটা কোনো দিনও প্রমাণ করতে পারবে না। একেই বলে বুদ্ধির জোরে খাবলে খাওয়া। সবই তো শুনলাম ভোলা, কিন্তু তুমি যে মন্ত্রীর কাছেই সবকিছু রেখে গিয়েছিলে, সেটা প্রমাণ করতে না পারলে আইনত আমি তো ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারি না। তাহলে কি হবে মহারাজ? কি হবে? আমি যে একেবারে পথে বসে যাব মহারাজ। হাতে আর এমন কিছুই নেই যা দিয়ে দোকান খুলে সংসার চালাতে পারি। সে না হয় আমার কাছ থেকে কিছু ধার নিতে পারো। না মহারাজ, ধার দিতে হবে না। কেউ জানুক আর না জানুক, আমি তো পুরো ব্যাপারটা ভালো করেই জানি। তাই আমি ঠিক প্রমাণ করে ছাড়বো যে ওই মন্ত্রী বেটা চোর না সাধু। প্রমাণ করতে পারলে তো খুবই ভালো। আমি জানবে আছি সব সময় অন্যায়ের বিরুদ্ধে। ধন্যবাদ মহারাজ, এসো আমার সঙ্গে। এতে হবে বলছো? হবে না মানে? হতেই হবে। আসলে মন্ত্রী মশাইয়ের মাথাটা শয়তানিতে ভরা হলেও ঘটে ঘিলু বলতে কিছু নেই। আমাদের পাতা ফাঁদে ধরা ওকে পড়তেই হবে। যাও, এখন দোকানে গিয়ে বসো, আমি একটু পরে ওখানে আসছি। তারপর শুরু হবে আসল খেলা। খেলা বন্ধ করে একবার আমার কাছে আয় দেখি। হ্যাঁ গোপাল দাদু, বলো। শোন,
সেদিন একটা করে রসগোল্লা দিয়েছিলাম বলে আমায় কিপটে বলেছিলি, হ্যাঁ? কিন্তু একটা কাজ যদি করে দিতে পারিস, ভোলা দাদু তোদের গামলা গামলা রসগোল্লা খাওয়াবে। বাস, গামলা গামলা রসগোল্লা। বলো বলো বলো, কি করতে হবে? এখন থেকে মন্ত্রী মশাইয়ের ওপর দিনে রাতে নজরদারি চালাবি। বুঝতে পেরেছি, নজরদারি চালাবো আর তোমায় এসে খবর দেবো। আমি এখন ভোলা ময়রার দোকানে যাচ্ছি, তেমন কিছু বুঝলে ওখানে গিয়ে আমায় খবর দিবি। ঠিক আছে। এক ঝটকায় কত রোজগার, টাকা কড়িগুলো দিয়ে মনের সুখে খাবো দাবো আর গয়নাগুলো গিন্নিকে দেব। এতগুলো গয়না পেলে যা খুশি হবে না ও। যাই একবার ভোলার দোকান থেকে ঘুরে আসি, দেখি সর্বশান্ত হয়ে ব্যাটা এখন কি করছে। দাদু দাদু, খবর আছে। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি বলে ফেল। মন্ত্রী মশাই এখানে আসছে। খুব ভালো খবর এনেছিস। যা, আবার গিয়ে ওর বাড়ির ওপর নজর রাখ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ভোলা, মন্ত্রী মশাইকে বোকা বানাতে কি বুদ্ধিটাই না বের করেছো তুমি, হ্যাঁ? আমাকে নিয়ে কি বলছে গোপাল? না, আল থেকে শুনতে হচ্ছে। মন্ত্রী বেটার টাকা কড়ি গয়নাগাটির উপর খুব লোভ, তাকে নকল টাকা আর পয়সা দিয়ে খুব ঠকান ঠকিয়েছ, হ্যাঁ? এবার এই গয়না বেচতে গেলে কিংবা টাকা কড়ি দিয়ে কোনো কিছু কিনতে গেলে নকলের দায়ে হাজতবাস হবে ওর। সব জারিজুরি তখন ঘুরছে যাবে। আমার কাছে বিনা পয়সায় মিষ্টি খাওয়ার ফল হাতে নাতে পাবে। কি শুনছি, নকলের দায়ে আমাকে ফাঁসানোর চেষ্টা? না না, এক্ষুনি বাড়ি গিয়ে ওই পোঁটলা ফেলে দিতে হবে। দেখো, মন্ত্রী ছুটলো বাড়ির দিকে। চলো ভোলা, মহারাজকে নিয়ে আমরাও তাড়াতাড়ি ওখানে যাই। এই ঝোপের মধ্যে গর্ত খুঁড়ে সব পুঁতে দিতে হবে। সেটা আর কি করে সম্ভব হবে মন্ত্রী মশাই? আপনি যে হাতে নাতে ধরা পড়ে গেছেন। মন্ত্রী, তুমি তুমি এত বড় ছেঁচড়! ওরে বাবা, ওরে বাবা! লক্ষ্মী, ওকে পালাতে দিও না, পাকড়াও করে সোজা নিয়ে যাও কারাগারে। সত্যি সত্যি গোপাল, আজ আজ তোমার বুদ্ধির জোরে আমার সব কিছু রক্ষা পেল। তার সঙ্গে আমার নাতিরাও আছে। ওরা যদি গুপ্তচরের কাজটা না করত, ওদের ওদের পেট পুরে রসগোল্লা খাওয়াবো। কি মজা, কি মজা! আর আমি কি বাদ যাব নাকি? কতদিন যে তোমার দোকানের রসগোল্লা খাইনি, তাই সকলে মিলে পেট পুরে রসগোল্লা। আরে, তুমি আবার সকাল সকালই ঝুড়ি ভর্তি শাক কোথা থেকে আনলে? এই পুঁটিতে জমি থেকে। কি সুন্দর জমি ভর্তি শাক হয়েছে, দেখলেই চোখ ভরে যায়। হ্যাঁ গো, আমাদের তো কতটা জমি পড়ে আছে গো। তুমি ওতে একটু সবজি চাষ করতে পারো না? তাহলে অন্তত টাটকা সবজিটা খেতে পারতাম। টাটকা সবজি খাবে? জানো জমিতে কাজ করা কত কষ্ট? রোদে ঘামে তেতে পুড়ে জমিতে কাজ করতে হয়। যাও যাও যাও, আর বেশি কথা না বলে তাড়াতাড়ি শাকগুলো ভেজে ফেলো। গরম গরম ভাত দিয়ে শাক ভাজা খেয়ে তারপর রাজবাড়িতে যাবো। সারাদিন খালি খাওয়া আর খাওয়া, কোনো কাজের বেলায় অষ্টরম্ভা। আমায় কিছু বললে নাকি গিন্নি? না না, তোমায় কিছু বলতে পারি। তাহলে আর এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যাও যাও, তাড়াতাড়ি শাকগুলো ভেজে ফেলো গিয়ে। যাচ্ছি। যাই, আমিও তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলি।
মহারাজ এই নিন আপনার মৌরি ভেজানো জল। না না, আমি এখন এই সব খাবো না। আরে নিয়ে যাও তো। আজ্ঞে মহারাজ। মন্ত্রীকে সেই কখন খবর পাঠিয়েছি, এখনো যে কেন আসছে না। মহারাজ আমাকে ডেকেছেন? এই যে মন্ত্রী, এতক্ষণে তোমার আসার সময় হলো? মানে সকালবেলা তো অনেক কাজ থাকে, সেগুলো সেরে আসতে একটু সময় তো লাগবেই মহারাজ। আচ্ছা ঠিক আছে, এখন কাজের কথায় আসা যাক। আচ্ছা, কোষাগারের অবস্থা দেখেছো? একেবারে শূন্য হয়ে গেছে। আচ্ছা, কি করে এমন হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ এই সব কিছুর পিছনে যে আমি কলকাঠি নাড়ছি মহারাজ। কি হলো মন্ত্রী, তুমি কিছু একটা বলো। মানে আমি আর কি বলবো মহারাজ, এটা তো হবারই ছিল। যা অবস্থা দেখছি তাতে যা মনে হচ্ছে কিছুদিনের মধ্যে কৃষ্ণনগরে অর্থাভাব শুরু হয়ে যাবে। কি বলছো মন্ত্রী? এটা হবার ছিল মানে? না 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 না, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন মহারাজ, আপনাকে বাড়তি খরচ এই মুহূর্তে কমাতেই হবে। বাড়তি খরচ মানে? মহারাজ, আমি হিসেব করে যা দেখেছি, আমাদের রাজকোষের অর্ধেক অর্থ খরচ হয় রাজসভার সদস্যদের বেতন দেওয়ার জন্য। এই অর্থটাকেই আপনাকে সঞ্চয় করতে হবে মহারাজ। এই তুমি যে কি বলছো না মন্ত্রী, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। একটু ঠান্ডা মাথায় ভাবুন মহারাজ। এই রাজসভায় যারা খুব প্রয়োজনীয় নয় তাদেরকে শুধু রাজসভায় রেখে বেতন দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। মানে তুমি কাদের কথা বলছো বলো তো মন্ত্রী? মানে আমি নির্দিষ্ট করে কারোর কথা বলতে চাইছি না মহারাজ, তবে দেখুন এই যে গোপাল, ওর তো রাজসভায় সেরকম কোনো প্রয়োজনই নেই। তারপর ধরুন বিজ্ঞানী, উনিও তো সারা বছর ধরে একটাও নতুন যন্ত্র আবিষ্কার করতে পারেন না, তাই এদেরকে রাজসভায় বসিয়ে বেতন দেওয়ার তো কোনো প্রয়োজন নেই মহারাজ। আমার মতে ওদেরকে এখন রাজসভা থেকে ছাঁটাই করে দিন, দেখবেন আপনার অনেক অর্থ সঞ্চয় হবে। তবে আমি আমার কথা বললাম, এবার আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। মন্ত্রী তুমি ঠিক কথাই বলছো। গোপাল, তারপরে বিজ্ঞানী, এরা তো রাজসভার কোনো কাজেই লাগে না, তাই এদেরকে রাজসভায় রেখে শুধু বেতন দেবার তো কোনো প্রয়োজনই নেই। না 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 না, আমি আজই ওদের রাজসভা থেকে বরখাস্ত করব। এটাই তো চাইছিলাম। আমার কিছু ঘোষণা রয়েছে, সবাই একটু মন দিয়ে শুনবে। আমাদের কৃষ্ণনগরে অর্থাভাব দেখা দিচ্ছে, তাই আমি ঠিক করেছি এই মুহূর্তে আমার যত বাড়তি খরচ আছে সব আমি বন্ধ করে দেব। মহারাজ, আমার মনে হয় সবাইকে ব্যাপারটা খুলে বলাই উচিত। হ্যাঁ, আমি সব খুলেই বলছি। আমি গোপাল আর বিজ্ঞানীকে রাজসভা থেকে বরখাস্ত করছি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মনোরঞ্জনের তুলনায় আমার অধিক অর্থ সঞ্চয় করা উচিত। কিন্তু মহারাজ, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আর আমি সমস্ত দিক বিবেচনা করে তবেই এই সিদ্ধান্ত নিয়েছি, আর আমি কিন্তু আমার সিদ্ধান্তে অনড় থাকবো। হ্যাঁ গো, বলি এত তাড়াতাড়ি ফিরে এলে রাজবাড়ি থেকে? আর তোমাকে যে চুনো মাছ আনতে বলেছিলাম, এনেছো? আর চুনো মাছ? এইবার থেকে ভাত আর আলু সেদ্ধ খাবার অভ্যেস করো গিন্নি। ভাত আলু সেদ্ধ? কিন্তু কেন? গিন্নি, আমাকে আর বিজ্ঞানীকে মহারাজ রাজসভা থেকে বরখাস্ত করেছেন। উমা, সে কি কথা? হ্যাঁ গিন্নি, আমি ঠিকই বলছি। কৃষ্ণনগরে নাকি অর্থাভাব দেখা দিয়েছে, তাই মহারাজ আমাদের রাজসভা থেকে বরখাস্ত করে অর্থ সঞ্চয় করবেন। তাহলে আমাদের চলবে কিভাবে? সেটাই তো ভাবছি গিন্নি, কি যে করা যায়। কিছু একটা তো করতে হবে, না হলে সংসার চালাবো কিভাবে? হ্যাঁ গো, আমাদের তো কিছুটা জমি আছে, সেই জমিতে চাষ করলেই তো হয়, অন্তত ভাতের অভাবটা তো আর হবে না। হ্যাঁ,
এই কথাটা তুমি মন্দ বলনি গিন্নি। তবে বহুদিন ধরে তো জমিতে চাষাবাদ করা হয় না, জমিটা কি এখনো চাষ করার উপযোগ্য আছে গিন্নি? কাল একবার গিয়ে দেখো না, তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, কাল বরং একবার পুঁটির বাবাকে নিয়ে জমিতে যাব, বুঝলে, তারপর দেখি যদি কিছু করতে পারি। এ বাবা, এই জমির অবস্থা তো দেখছি খুবই শোচনীয়। হ্যাঁ গো, অনেক বছর জমিতে চাষ না করার জন্য তোমার জমিখানা পুরোই অনুর্বর হয়ে গেছে গো গোপাল দাদা। তাহলে কি আর এই জমিতে চাষ করা যাবে না? চাষ করা যাবে না বললে ভুল হবে, কিন্তু এই জমিতে চাষ করতে গেলে আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি হয়ে যাবে। কারণ এই জমিকে চাষের উপযোগ্য করে তুলতে হলে আগে এই জমিতে প্রচুর জল দিতে হবে, আর জলের যা দাম তাতে তুমি পোষাতে পারবে না গো গোপাল দাদা। জলের দাম? জলের আর কত পয়সা দাম? জল এখন আর জল নেই গো, পুরো আগুন হয়ে গেছে, ছুঁতে গেলেই ছ্যাঁকা খাবে। এই জলের দাম দিতে গিয়েই তো আমাদের মতন কৃষকদের সব অর্থ জলে চলে যাচ্ছে। এই জল কিনতে গিয়ে আমরা সময় মতন খাজনা দিতে পারছি না। তাই নাকি? তার জন্যই তাহলে গ্রামে এত অর্থাভাব শুরু হয়েছে। তা তোমরা জলটা কোথা থেকে কেনো? মন্ত্রী মশাইয়ের পুকুর থেকে বড় বড় বালতি করে জল আনি। মন্ত্রী মশাইয়ের পুকুর? কিন্তু আমার যতদূর মনে পড়ছে মন্ত্রী মশাইয়ের তো কোনো পুকুর নেই। আচ্ছা, কোন পুকুরটা থেকে তোমরা জল নাও আমাকে একটু বলতে পারবে? ওই তো গো, বটতলির ওখানে যে পুকুরটা আছে ওটাই আমাদের জমির লাগোয়া পুকুর, ওটাই মন্ত্রী মশাইয়ের পুকুর। বটতলির ওখানে? কিন্তু ওটা তো মহারাজা কৃষ্ণচন্দ্রের পুকুর, ওটা আবার মন্ত্রীর হলো কবে থেকে? সেটা তো আমি জানি না গোপাল দাদা। দেখো গিয়ে ওই মন্ত্রী হয়তো ছলে বলে কৌশলে ওই পুকুরখানা দখল করে নিচ্ছে। তবে পুকুর যারই হোক, আমাদের তো ওখান থেকেই জল নিতে হবে। তাছাড়া জমিতে জল দেবার মতো এই গ্রামে সেরকম কোনো পুকুর নেই। অগত্যা তোমাদের বাধ্য হয়েই মন্ত্রী মশাইয়ের থেকে বেশি দাম দিয়ে জল কিনতে হচ্ছে, তাই তো? হ্যাঁ গো গোপাল দাদা, আর তোমাকেও চাষ করতে হলে ওই মন্ত্রীর থেকেই বেশি দাম দিয়ে জল কিনতে হবে। বুঝেছি, চলো তাহলে মন্ত্রী মশাইয়ের সাথে কথা বলে আসি, দেখি জলের দাম কত চায়। ঠিক আছে, চলো তবে। গোপালকে রাজসভা থেকে সরাতে পেরে আমার মনে মনে যে আনন্দ হচ্ছে না, আমি কি বলবো। এইবার 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 রাজকোষ থেকে যত ইচ্ছে টাকা সরাই না কেন, কেউ বলার নেই, কেউ দেখারও নেই। মন্ত্রী মশাই, ভিতরে আসতে পারি? এই কে 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 কে? ও তুই? কি ব্যাপার, আবার ওই গোপাল বেটা কি করতে এসেছে রে? মন্ত্রী মশাই, ওই গোপাল দাদা আপনার সাথে একটু কথা বলতে এসেছে। কি ব্যাপার গোপাল, কি বলতে এসেছো? মন্ত্রী মশাই, আমার একটা জমি আছে, সেখানে আমি চাষ করতে চাই, আর চাষ করার জন্য আমার অনেক জলের প্রয়োজন। আপনি বটতলির পুকুরটা থেকে আমাকে জল দিতে পারবেন? কৃষ্ণনগরের ভাঁড় গোপাল চন্দ্র, সে করবে চাষ। বাহ 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 বাহ, ভালো ভালো ভালো, খুব ভালো। হ্যাঁ, সে আমি তোমাকে জল দিতেই পারি, তবে প্রতি 10 বালতি জলের দাম আমার 10 মোহর করে লাগবে গোপাল। 10 মোহর? কিন্তু আপনি তো বাকি কৃষকদের 1 মোহর দিয়ে জল দেন, আমার বেলায় 10 মোহর কেন? আরে ওদের সাথে তোমার তুলনা? ছি ছি ছি, তুমি হলে কৃষ্ণনগর রাজসভার ভাঁড়, থুড়ি বরখাস্ত হওয়া ভাঁড়। ওদের থেকে আর তোমার থেকে যদি আমি একই পরিমাণ অর্থ নিই, তবে ওরা আবার বলবে মন্ত্রী মশাই আমাদের জন্য কিছুই করলেন না। কিন্তু এত বেশি পরিমাণ অর্থ দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয় মন্ত্রী মশাই। তাহলে তো আমার পক্ষেও তোমাকে পুকুর থেকে জল দেওয়া সম্ভব নয় গোপাল। আচ্ছা মন্ত্রী মশাই, এই পুকুরটা তো মহারাজের ছিল, এটা আপনার কবে হলো একটু জানতে পারি? মহারাজ এটা আমায় দান করে দিয়েছে গোপাল। ঠিক আছে গোপাল, এখন তুমি এসো। হ্যাঁ, একেবারে ঠিক জায়গায় কোপ ফেলেছি। এই টেকোটা এইবার আচ্ছা মতন জব্দ হবে। ওই মন্ত্রীর কুটবুদ্ধির জন্য আজকে আমার এই অবস্থা। ওকে তো আমাকে মজা দেখাতেই হবে, কিন্তু তার আগে আমার নিজের একটা ব্যবস্থা করতে হবে, নইলে তো গিন্নি আর আমি না খেতে পেয়ে মরবো। কিন্তু কি করি, জমির যে অবস্থা তাতে তো জল ছাড়া কোনো গতি নেই, আর আমার কাছে এখন এত অর্থও নেই যে মন্ত্রীর থেকে জল কিনবো।
এই গেল 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 বৃষ্টিতে সব কাপড় ভিজে গেল। হ্যাঁ গো, বসে বসে বৃষ্টি দেখছো, কাপড়গুলো একটু তুলতে পারলে না? বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি বৃষ্টি। গিন্নি, পেয়েছি পেয়েছি, উপায় পেয়েছি, উপায় পেয়েছি, উপায় পেয়েছি গিন্নি, উপায় পেয়ে গেছি। আরে 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 আরে, এইভাবে বৃষ্টিতে ভিজছো কেন? আর কি উপায় পেয়েছো? হ্যাঁ, চাষের জমিতে মাছ চাষ করার। চাষের জমিতে মাছ চাষ? আরে আরে, ওই 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 দিকটা, ওই দিকটা, ওই দিকটা, ও হো হো, ওই দিকটা ভালো করে খুঁড়ো। আরে গোপাল দাদা, জমি খুঁড়ছো কেন? ধনরত্ন পেলে নাকি? ধনরত্নের চাষ করবো গো। ধনরত্ন চাষ? কি বলছো? আমি তো কিছুই বুঝছি না। দাঁড়াও, তোমাকে আমি বুঝিয়ে বলছি। দেখো, এই জমিতে ফসল চাষ করার জন্য অনেক জল লাগবে, কিন্তু আমার কাছে এখন এত জল কেনার মতো অর্থ নেই। তাই আমি ঠিক করেছি আমার জমিটাকে আমি পুকুর বানিয়ে ফেলবো, আর এই পুকুরে আমি মাছ চাষ করব। হ্যাঁ। ওমা, তাই নাকি? কিন্তু কিন্তু পুকুর ভরতে তো অনেক জল চাই। প্রাকৃতিক জল থাকতে আমার চিন্তা কি গো? হ্যাঁ, ভেবেছিলাম বর্ষা আসতে দেরি হবে, তাই জল জল করে হাহাকার করছিলাম, কিন্তু আজ থেকে বর্ষা নেমে গেল। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ বাবা, যা বলবে একটু খোলসা করে বলো না গো। তোমার কথা তো আমার মাথায় কিছুই ঢুকছে না গোপাল দাদা। আরে আমি বৃষ্টির কথা বলছি, এখন তো বর্ষাকাল পড়ে গেল, আর যা বৃষ্টি হচ্ছে তাতে 3 দিনে আমার পুকুর ভরে যাবে, আর একবার পুকুর ভরে গেলেই ওই পুকুরে আমি মাছ চাষ শুরু করে দেব। সত্যি গোপাল দাদা, তোমার মাথায় কত বুদ্ধি গো। গোপাল দাদা, তোমার পুকুর তো মাত্র 2 দিনের বৃষ্টিতেই পুরো ভরে গেছে। হ্যাঁ রে, আসলে 2 দিন যা বৃষ্টি হলো, না ভরে উপায় কি? হ্যাঁ, এই আবার অন্ধকার করে এসেছে, মনে হয় বৃষ্টি নামবে। নাও 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 নাও, এইবারে মাছের চারাগুলো জলে ছেড়ে দাও দেখিনি। হ্যাঁ হ্যাঁ, তাই করবো। গোপাল দাদা, এই মাছগুলো এক্ষুনি যা লাফাচ্ছে তাতে মনে হচ্ছে আর কিছুদিনের মধ্যেই এরা অনেক বড় বড় হয়ে যাবে। তবে তোমার তো সমস্যা মিটে গেল গোপাল দাদা, কিন্তু আমাদের কি হবে? সেটাই হলো কথা। ওই মন্ত্রীর বিরুদ্ধে কিছু একটা করতেই হবে, যাতে ওই মন্ত্রীর সবার মাথায় বসে ছুরি ঘোরানোটা বন্ধ হয়। কি করা যায় বলো তো গোপাল দাদা? আচ্ছা, তোমরা ওই মন্ত্রীর পুকুর থেকে কিভাবে জল নিতে? আমরা বালতি করে বয়ে বয়ে জল নিয়ে আসি। এত কষ্ট করে বালতি করে জল নিয়ে আসো? এতে তো অনেক কষ্ট। কি করবো বলো গোপাল দাদা, আর তো কোনো উপায় নেই। কে বলেছে উপায় নেই? এই গোপাল ঠিক তোমাদের জন্য একটা উপায় বের করে দেবে। তুমি থাকো এখানে, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ গোপাল দাদা? মন্ত্রীর ষড়যন্ত্রের বাসা ভাঙতে। বিজ্ঞানী, ঘরে আছো? আরে গোপাল যে, এসো এসো। তোমার একটা সাহায্য লাগবে বিজ্ঞানী। কি সাহায্য গোপাল? তোমাকে একটা যন্ত্র তৈরি করতে হবে বিজ্ঞানী। যন্ত্র? হ্যাঁ, আমার পুকুর থেকে সবার জমিতে জল দিতে পারি এরকম একটা যন্ত্র। তুমি পারবে এমন একটা যন্ত্র আবিষ্কার করতে? পারবো, তবে কিছুদিন সময় লাগবে। তোমার যত সময় লাগে তুমি নাও বিজ্ঞানী, তবে ওই যন্ত্রটা আবিষ্কার করতেই হবে, যাতে মন্ত্রীর ওই জলের ব্যবসাতে আমি ছাই ঢালতে পারি। হ্যাঁ, আরে মন্ত্রী মশাই, কোথায় চললেন? একটু রাজবাড়িতে যাচ্ছি। এত দেরি করে রাজবাড়িতে যাচ্ছেন? আরে এখন তো মহারাজের কানে ফুসমন্তর দেওয়ার জন্য গোপাল আর রাজবাড়িতে নেই, তাই রাজবাড়িতে তাড়াতাড়ি যাওয়ারও বালাই নেই। ভাগ্যিস বুদ্ধি করে গোপালকে রাজবাড়ি থেকে বের করে দিয়েছি। আর এখন তো গোপালের অবস্থাও খুবই শোচনীয়, আমার পুকুর থেকে জল নিয়ে চাষ করার সামর্থ্য নেই।
ভাবছি এই সুযোগে জলের দাম আরো বাড়িয়ে দেবো, যাতে গোপাল কিছুতেই জমিতে চাষ না করতে পারে। হ্যাঁ। গোপাল তো তার জমিটা খুঁড়ে বৃষ্টির জল ভরিয়ে পুকুর বানিয়েছে, ওই পুকুরে ও মাছ চাষ করছে। আবার তো শুনলাম বিজ্ঞানী নাকি কি এক যন্ত্র আবিষ্কার করবে, সেই যন্ত্র দিয়ে নাকি গোপালের পুকুর থেকে সবার জমিতে জল সরবরাহ হবে। কি বলছিস তোরা? হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা একেবারে ঠিক কথাই বলছি। বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখুন। বটা ঘটাদের কথা যদি সত্যি হয় তাহলে তো আমার এতদিনের ব্যবসা মাঠে মারা যাবে। না 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 না, নিজের চোখে না দেখা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। যাই 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 যাই, নিজের চোখে একবার গিয়ে দেখে আসি, যাই। এই গোপাল, এই হলো তোমার সেই যন্ত্র, এটাকে পাম্প মেশিন বলা হয়। ইয়ে মানে বিজ্ঞানী, এই পাম্প মেশিন থেকে জল বের হবে কি করে? এই যে হাতলটা দেখছো, এটা 3 বার ঘুরিয়ে দিলেই এই যন্ত্র চালু হয়ে যাবে আর জল উঠতে শুরু করবে। বাবা বাবা, এটা তো দারুণ ব্যাপার গো গোপাল দাদা। বিজ্ঞানী বাবু, একবার এই যন্ত্রখানা চালু করে দেখান না। হ্যাঁ নাও গোপাল নাও, এই হাতলখানা জোরে জোরে 3 বার ঘোরাও দেখি। আচ্ছা 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 আচ্ছা, এই একবার, এই 2 বার, আর এই হলো 3 বার। আরে ওই তো জল পড়ছে। হ্যাঁ বিজ্ঞানী, জল পড়ছে, জল পড়ছে। এইবারে যন্ত্র থেকে জল সবার জমিতে চলে যাবে গোপাল। সত্যি বিজ্ঞানী, তুমি না থাকলে এটা সম্ভবই হতো না। শোনো তোমরা, এই যন্ত্রের সাহায্যে তোমরা খুব সহজে মাটির নিচ থেকে জল নিজেদের জমিতে দিতে পারবে। আর যদি জমির তলদেশে জল অনেক নিচে থাকে, তাহলে অন্য কারো পুকুরে পাম্পের অর্থাৎ জল নিষ্কাশন যন্ত্রের একটা নল দিয়ে জল টেনে এনে আরেকটা নল দিয়ে বের করার ব্যবস্থাও আছে। ব্যাস, তাহলে তো কোনো সমস্যাই নেই। আমার তো পুকুর আছে, মাছ চাষ হচ্ছে, আর প্রয়োজনে তোমরা জলও নিতে পারবে। এই জন্যই বলে, যার কেউ নেই তার জন্যে ওপরওয়ালা আছে। আর গোপাল দাদা, তুমি না থাকলে আমাদের সমস্যার সমাধান হতো না। এইবার ওই মন্ত্রী বুঝবে মানুষ ঠকিয়ে ব্যবসা করলে কি হয়। আরে মন্ত্রী মশাই, আপনি আসুন আসুন আসুন, আমাদের নতুন যন্ত্র দেখে যান। ইয়ে মানে মানে তার মানে তোরা কেউ আর আমার পুকুর থেকে চাষের জন্য জল নিবি না, তাই তো? না, তোমার থেকে এত বেশি অর্থ দিয়ে জল নিয়ে আমরা মরবো নাকি? ভেবে দেখ, এখনো ওই গোপাল কিন্তু নিজের স্বার্থেই সব করছে, যাতে তোদের ঘাড় ভেঙে ও নিজের ব্যবসাটা চালিয়ে যেতে পারে। কে কার স্বার্থে কি করছে সেটা 1 মাস পরেই সবাই বুঝতে পারবে মন্ত্রী মশাই। আপনি এবার আসুন মন্ত্রী মশাই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে শেষে দেখিস তোদেরকে আবার আমার কাছেই ফিরতে হবে। এই আমি বলে দিলাম। এই মন্ত্রী আমাকে সবার সামনে খারাপ প্রমাণ করার চেষ্টা করতে পারে, তাই আমাকে সজাগ থাকতে হবে। আমার ব্যবসা খেয়ে মন ভরেনি, আবার এখানে চলে এসেছে টেকোটা। আরে গোপাল, তুমি? হ্যাঁ মহারাজ, এই নিন আমাদের সবার খাজনা, যা এতদিন অভাবের কারণে সবাই দিতে পারেনি। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তোমরা এতদিন সবাই খাজনা দাওনি কেন? তোমাদের কারণেই তো কৃষ্ণনগরে এত অর্থাভাব দেখা দিয়েছিল। কোথা থেকে দেবো মহারাজ? মন্ত্রী মশাই তো আমাদের থেকে জলের দাম বেশি বেশি করে নিয়ে আমাদের পুরো পথে বসিয়ে দিয়েছিলেন। এই গোপাল দাদা আমাদের বাঁচিয়েছে। কি ব্যাপার গোপাল, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে সব বুঝিয়ে বলছি মহারাজ। ওই তো গো, বটতলির ওখানে যে পুকুরটা আছে, ওটাই আমাদের জমির লাগোয়া পুকুর, ওটাই মন্ত্রী মশাইয়ের পুকুর। বটতলির ওখানে? কিন্তু ওটা তো মহারাজা কৃষ্ণচন্দ্রের পুকুর। তবে পুকুর যারই হোক, আমাদের তো ওখান থেকেই জল নিতে হবে। অগত্যা তোমাদের বাধ্য হয়েই মন্ত্রী মশাইয়ের থেকে বেশি দাম দিয়ে জল কিনতে হচ্ছে, তাই তো? এই মন্ত্রী গোপালকে ঠিক বলছে? মানে মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ,
আমার ভুল হয়ে গেছে, আমি আর এই ভুল করব না মহারাজ, এই ভুল করব না আমি। অনেক হয়েছে, আর নয়, এইবার তোমাকে আমি শুলে চড়াবো। না না মহারাজ, মহারাজ এরকম করবেন না, আমাকে ক্ষমা করে দিন, আমি কথা দিচ্ছি এই ভুল আর হবে না মহারাজ, আমি আপনার পুকুর আপনাকে ফেরত দিয়ে দেব মহারাজ। ক্ষমা করতে পারি, তবে একটাই শর্তে, জলের দাম হিসেবে যার থেকে যতটা অর্থ নিয়েছো তার সমস্তটাই তোমাকে সুদে আসলে সকলকে ফিরিয়ে দিতে হবে। আমি যার থেকে যা অর্থ নিয়েছি সমস্তটা সুদে আসলে মিটিয়ে দেব, এই আমি কথা দিলাম মহারাজ, আমি কথা দিলাম। এইবারে কৃষ্ণনগরের মন্ত্রী মশাই মন্ত্রীর মতো কথা বলেছে। গোপাল, বিজ্ঞানী, তোমরা আমাকে ক্ষমা করে দাও, এই মন্ত্রীর কূটবুদ্ধির জন্যই তোমাদের সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি। না না মহারাজ, এইভাবে বলবেন না, এই ঘটনাটা না হলে তো আমরা জানতেই পারতাম না মন্ত্রী মশাই কৃষকদের সাথে এত বড় চক্রান্ত করছেন। হ্যাঁ মহারাজ, গোপাল ঠিক কথাই বলেছে। সত্যি গোপাল আর বিজ্ঞানী, তোমরা দুজনে তো আমার রাজসভার দুই রত্ন, আজ থেকে তোমাদের আবার আমি রাজসভায় নিয়োজিত করলাম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।